ওকে, গুড ইভিনিং সবাইকে। আশা করি সবাই শুনতে পাচ্ছ আমার কথা। জি স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? এই তো আছি ভালো, তোমরা সবাই ভালো আছো? জি স্যার, ভালো আছি। আচ্ছা, তো আমরা পড়ছিলাম হচ্ছে অ্যাডভান্স রিডিং রাইটিংয়ের রাইটিং 1 অংশ। তো গত ক্লাস পর্যন্ত আমরা প্যারাগ্রাফ, এসে এবং রিপোর্ট মোটামুটি পড়েছি, তাই তো? তো এগুলো সম্পর্কে তোমাদের যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে এটা নিয়ে একটু কথা বলা যেতে পারে, তারপরে আমরা পরবর্তী টপিকগুলো শুরু করব। হ্যাঁ, যদি কারো সমস্যা থাকে একটু বলো, প্যারাগ্রাফ, এসে, রিপোর্ট এগুলো নিয়ে আছে কারো সমস্যা? স্যার আমার একটা সমস্যা ছিল। বলো কি সমস্যা। স্যার ওই যে ন্যারেটিভ প্যারাগ্রাফের মধ্যে হচ্ছে রেইনেটে দেওয়া ছিল, ওইটা আপনাকে বলছিলাম আমি, হ্যাঁ, যে আর আপনি ওইটা ডেসক্রিপটিভে দিছেন। আচ্ছা, হ্যাঁ ওটার ভিতরের টাইটেলটা মানে লেখাটা কেমন সেটা দেখতে হবে। ওটা কি শুধু ডেসক্রাইব করা আছে নাকি আমার এক্সপিরিয়েন্স বর্ণনা করছি, কি জাতীয় আছে? স্যার আপনি যেরকম বলছেন, তাতে তো শুধুমাত্র ডেসক্রাইব করা আছে, এখানে কোনো এক্সপিরিয়েন্স আর কি প্রকাশ পাচ্ছে না। মানে আমি বর্ণনা করছি এমন কিছু নেই, শুধু ডেইলি রেইনি ডে সম্পর্কে বলা আছে, এরকম যে রেইনি ডে কী, রেইনি ডেটা জি কেমন হয় স্যার। এটা বলা আছে। হ্যাঁ, যদি হয়ে থাকে তাহলে হয়তো ভুল হয়েছে। হুম, ঠিক আছে। যদি শুধু রেইনি ডে সম্পর্কে ডেসক্রাইব করা থাকে তাহলে মনে করো যে ওটা ডেসক্রিপটিভে হবে বা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ হবে। আর যদি মনে হয় যে আমি একটা রেইনি ডে এনজয় করেছি, এমন একটা রেইনি ডেকে বর্ণনা করছি, তাহলে সেটা ন্যারেটিভ হবে। জি ঠিক, স্যার। হ্যাঁ। আচ্ছা স্যার। আচ্ছা, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী অবস্থা, বলো। স্যার আলহামদুলিল্লাহ। স্যার একটা কথা, হ্যাঁ বলো, কী কথা। দ্রুত বলে ফেলো, দ্রুত। হুম। স্যার আমি ওই যে আপনি দিছেন যে এখন লিংক দিছেন যে মেসেঞ্জারে, ওইটা থেকে আমি করতে পারি না, তো জয়েন করতে পারি না। ওইখানে একটা কি জানি একটা লেখা আসতেছে, আবার এখান থেকে জয়েন হয়েছে যে। হ্যাঁ, তাহলে তুমি গুগল ক্লাসরুমে জয়েন হবা। যদি মনে হয় যে মেসেঞ্জারের সমস্যা হচ্ছে, তুমি তাহলে গুগল ক্লাসরুম থেকে জয়েন হবা। যে কোনো এক জায়গা থেকে জয়েন হলেই হলো, ঠিক আছে। বুঝতে আচ্ছা পেরেছো? ঠিক আছে স্যার। কারণ আমি তো জি দুই জায়গাতে লিঙ্ক দিয়েছি, অতএব টেনশন করার কিছু নাই, তুমি যে কোনো এক জায়গা থেকে যুক্ত হলেই হবে। আচ্ছা, আর কারো কোনো কিছু সমস্যা? স্যার ওমিটেড ওয়ার্ড বলতে কি বোঝায় এটা একটু বুঝি নাই। অমিটেড ওয়ার্ড, আবার বলো। আমি কথাটা ক্লিয়ারলি বুঝিনি, আবার বলো। ওমিটেড ওয়ার্ডস, অমিট মানে যে ওয়ার্ড ও বাদ পড়ে এম যায়। আই ডবল টি ডি। অমিট মানে কি? অমিট মানে কি? বর্জন করা। নির্গত করা, অমিট মানে কি সেটা জানলে তো হয়ে যায়। অপসারণ করা। অমিট মানে বাদ পড়ে যাওয়া কোনো কিছু, ইজিলি বলো যে অমিট পড়ে গেছে, এটা বাদ পড়ে গেছে, এরকম কিছুকে বোঝায়। ঠিক আছে, যে কোনো একটা ওয়ার্ড হয়তো বাদ গেছে। হ্যাঁ, ঠিক আছে। অমিট মানে হচ্ছে যেটা বাদ পড়ে গেছে, ছাড়া পড়ে গেছে বা বাদ দেওয়া হয়েছে, এমন কিছুকে বোঝায়। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা তাহলে আজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের এদিকে তো বৃষ্টি আর তুফান স্যার, কারেন্ট নাই, আহ, অনলাইন ওয়াইফাই চালাচ্ছি। আচ্ছা, তো যদি ক্লাসটা করতে পারো তো ভালো, না হলে পরে দেখে নিবা, ঠিক আছে। জি স্যার, হোমওয়ার্ক গুলো স্যার সাবমিট করে দিছিলাম। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, তোমাদের একটা কাজ দেওয়া ছিল মেনলি প্যারাগ্রাফের, যে জি স্যার। ডেফিনেশনগুলো লিখে দিতে। তো দিয়েছো, বেশ কয়েকজন দিয়েছো, অধিকাংশই দাওনি। এটা হচ্ছে বড় কথা, অধিকাংশই দাওনি। আচ্ছা,
তো আমি কথা বলছি মানে পিকনিক থেকে বাসায় যাচ্ছি, আমার একটু সমস্যা ছিল, সেটা আপনাকে কালকে বলি। আচ্ছা, কে বলছো একটু আবার বলো, তোমার কথা বোঝা যাচ্ছে না। কাশ্মীর, হ্যাঁ ও বলছিল পিকনিকে আমি কাশ্মীর বলছিল বাসে আসছে। পিকনিক থেকে বাসায় যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, হ্যাঁ সমস্যা নেই, তুমি ক্লাস করতে পারলে দেখো, না হলে লিভ নাও, পরে দেখে নিও ক্লাসটা। আচ্ছা আচ্ছা স্যার আমি তো দেশের বাড়িতে গেছিলাম, এই জন্য হোমওয়ার্কটা জমা দিতে পারিনি, আজকে রাতের মধ্যে দেব। আচ্ছা, তো দিয়ে দিও, সমস্যা নেই, দিয়ে দিও। আচ্ছা, একটা বিষয় নিয়ে খুবই মানে বিব্রতকর অবস্থায় আছি তোমাদের পড়াশোনা নিয়ে, ঠিক আছে, তোমাদের পড়ার নিয়ে, মানে আমি ইদানিং একটু ভাবছি যে মানে আমি খুবই মানে কি বলবো, স্টুডেন্ট তোমরা যতই থাকো ক্লাসে হয়তো বেশ আছো, 50 জনের উপর আছো, কিন্তু অধিকাংশই তোমরা ক্লাস করো না, এবং এটা আমাকে খুবই মানে মানে খুব টেনশনে ফেলে, মানে মাথা ব্যথা করে আমার খুবই, হ্যাঁ। তো মাঝে মাঝে মনে হয় তোমাদের পড়ানোটা মনে হয় আমাকে বাদ দিতে হবে, তাহলে আমি খুব শীঘ্র অসুস্থ হয়ে যাব, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। আজকে তো ফার্স্ট ইয়ারে সকালে ক্লাস নিতে গিয়ে দেখি মাত্র প্রায় 80+ স্টুডেন্ট আছে, ক্লাস করছে মাত্র 10 জন, তার ভিতরে একটা কাজ দিয়েছি, কাজটা করেছে মাত্র 4 জন, হ্যাঁ। তো তোমরা টাকা পয়সা দিয়ে কেনই বা যুক্ত হও, আর এটা তো মান্থলি ফি ভাই, তুমি যুক্ত হয়েও না, পরে থাকো না, কিন্তু থাকলে ক্লাস করো, আর ক্লাসটা রেকর্ড ক্লাস না করতে বলো, তুমি অন্তত অ্যাক্টিভিটিগুলো তুমি রেকর্ড ক্লাসটা করে তুমি আমাকে লাইভ ক্লাস করতে পারছো না, ভালো কথা, তাতে সমস্যা না, কিন্তু কাজ টাজ তো দিতে হবে, তাই না? এটা মানে আমার খুবই ঝামেলা মনে হচ্ছে তোমাদের নিয়ে, মানে সারাদিন আমার মাথাটা কেমন একটা ঝিম ধরে আছে যে এই অবস্থায় এই পড়াশোনাটা, তোমাদের এই টাকা পয়সা নেওয়াটাও আমার কাছে খুবই ঝামেলা মনে হয়, হ্যাঁ, ফাঁকিবাজি মনে হয়, যে তোমাদের ফাঁকিবাজিতে আমি পুরো হেল্প করতেছি মনে হচ্ছে। আর ক্লাসটা হচ্ছে কেমন, যে দেখা যাচ্ছে এর ভিতরে তোমরা আছো বেশ, এখন আছে 80 জন, আধা ঘন্টা পর নেমে আসবে হয়তো 50 জন, এর ভিতরে আবার তোমরা আজকে আবার অনেকে জয়েন করেছো, কাল করবা না, কাল আবার যারা জয়েন করবা পরের দিন করবা না, এরকম বিষয়ে একটা মানে কমপ্লিট পড়াশোনা যেন তোমাদের হয় না অধিকাংশের ক্ষেত্রে, হ্যাঁ, যেটা আমি বুঝি। আর আমার ইনস্ট্রাকশনগুলো তোমরা জানো, তোমাদের মেসেজ টেসেজ পড়ে মনে হয় যে আমার ইনস্ট্রাকশনগুলো তোমরা ক্লিয়ারলি বোঝো না, না বোঝা এটা স্বাভাবিক, কারণ তোমরা রেগুলার ক্লাস করো না, ক্লাস করো না, রেকর্ড ক্লাস করো না, গ্রুপের মেসেজগুলো পড়ো না, হ্যাঁ, এটা একটা সমস্যা, আর আলটিমেটলি তোমার পড়াশোনাটা হয় না। আচ্ছা, তো ঠিক আছে, আমি তাহলে লেটারটা শুরু করি, হ্যাঁ। আচ্ছা, লেটার তো আমরা ফার্স্ট ইয়ারে পড়েছিলাম, যেহেতু এখানেও আমরা বেশ লেটারের বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব, বেশি আলোচনা করব না, আমি জাস্ট ফার্স্ট ইয়ারের শিটটা এখানে শেয়ার করছি, তোমরা তোমাদের অ্যাডভান্স রিডিং রাইটিং থেকে পড়ে নিবা তো অবশ্যই, আমিও একটা কমপ্লিট শিট দিব, সেটা আগে বলেছি, কিন্তু বোঝানোটা আমি ফার্স্ট ইয়ারের বই থেকে মেনলি বোঝাই, কারণ ওই একই জিনিসগুলো ফিরে আসতেছে। লেটার স্যার কি? আমি একটু কথা বলতে চাই। হ্যাঁ বলো। হুম। স্যার আমি যখন মানে আমার রেকর্ড ক্লাস একটু বেশি দেখা হয়, তো তখন ইয়ারফোন দিয়ে দেখলে যে আপনার ভয়েসটা একটু মানে কম আর আমাদের স্টুডেন্টের ভয়েসটা একটু বেশি শোনা যায়, তখন অনেক মানে ইরিটেট লাগে। এই সমস্যাটা গত 2 বছর ধরে এই সমস্যাটা অনেকেই বলে আসতেছে, তাই নয় কি বলো? আচ্ছা, এটা আমিও কি এটা খুবই ডিস্টার্ব দেয়। হ্যাঁ, এটা বলে আসতেছে, কিন্তু আমি এর কোনো সমাধান পাইনি, হ্যাঁ, এটা সমাধান পাইনি, এখন এটা তো আমি কিছু করতে পারবো না, আমি মাইক্রোফোন করেও দেখেছি, এখন জানি না কোন কিসের জন্য সমস্যাটা হচ্ছে, এটা প্রত্যেকটা ব্যাচেই এই সমস্যাটা কেউ না কেউ বলেই, হ্যাঁ। এখন এটা যেহেতু আমি সমাধান করতে পারছি না, তো এই কথাটা নিয়ে মোটামুটি একজন স্টুডেন্টকে তো আমি গ্রুপ থেকে বাদই দিয়ে দিলাম তার বেয়াদবি কথাবার্তার জন্য, হ্যাঁ। সে বলে বসলো যে স্যার সমস্যাটা মনে হয় আমার একার, তো এই জন্য আপনি সমাধান করতেছেন না, আরও 10 জনের হলে হয়তো বা আপনি সমাধান করতেন। এই কথাটা কেমন লাগে শুনতে বলো তো? স্যার অভদ্র। খারাপ যে হয়তো বা তার একার বলে আমি সমাধান করছি না, আমার ম্যাথ যদি 10 জনের আরও বেশি হইতো তাহলে আমি সমাধানটা করতাম, তা নাহলে স্টুডেন্ট হারাতাম, হ্যাঁ, মানে এই টোনে সে কথাটা বলেছে, ঠিক আছে। এটা প্রত্যেকটা ব্যাচে, হ্যাঁ, না আপনাকে না, ওকে আমি গ্রুপ থেকে বাদ দিয়েছি অলরেডি, আপনাকে বলি নাই, তাকে আমি গ্রুপ থেকে বাদ দিয়েছি,
তার টাকা স্যার ফেরত দিয়ে, বলছিলাম যে সে কি আমাদের ব্যাচের নাকি? হ্যাঁ তো তোমাদের ব্যাচের, আমি নাম বলছি না, সে গ্রুপ থেকে তাকে আমি রিমুভ করে দিয়েছি, তার টাকাটাও আমি ফেরত দিয়ে দিয়েছি। যে মনে করো না যে আমার, হ্যাঁ আমি পড়াচ্ছি, টাকা নিচ্ছি ঠিক আছে, কিন্তু টাকার প্রতি এত নেশা নিয়ে কিন্তু আমি পড়াচ্ছি না। তুমি মনে করো না যে তোমার অনেকের সমস্যা হলে আমি ঠিক করতাম, আমি ঠিক করতে পারছি না বলে পারছি না, তোমাদের জন্য আমি যত পরিশ্রম করি, এমনটা মনে করার নেই যে আমি ফাঁকিবাজি করে তোমাদেরকে পড়াচ্ছি, এটা মনে করার কোনো কারণ নেই। স্যার হুম, এটা হয়তো ওই যে হেডফোনের সমস্যা হয়, কারণ আমিও দেখছি স্যার আউট সাউন্ড গুলা বেশি আসে। যখন হেডফোন কানে দিয়ে কথা বলা হয় তখন দেখা যায় আউট সাউন্ডটা বেশি আসে, এরকম হয় স্যার। আচ্ছা যে কারণেই হোক কিন্তু আপনি আমি এটা যখন সমাধান কাজ করতে করান, পারিনি। আমি আমার যে রেকর্ডিং সফটওয়্যারটা দিয়ে এটা দিয়েও আমি কয়েকবার করেছি। এটা আরেকটা কারণ হতে পারে যে আমি যেটা দেখেছি যে আমার যে এই যে গুগল মিটটা আছে, এই গুগল মিটে হচ্ছে ডিনয়েজিং একটা অপশন আছে, ঠিক আছে, ডিনয়েজিং অপশন আছে, এই জন্য আমার এদিক থেকে নয়েজ ক্যান্সেলেশন করতে গিয়ে হয়তো আমারটা স্লো করে ফেলে আর তোমাদেরটা সরাসরি সে গ্রহণ করে, ঠিক আছে, এরকম কারণেও হতে পারে। এটা যেহেতু কথা আমরা যখন ক্লাস টাইমে বলছি, গুগলের প্রবলেম আছে। হ্যাঁ আমরা যেহেতু সরাসরি ক্লাসে কথা বলছি তখন কিন্তু এই সমস্যাটা হচ্ছে না, এটা যখন রেকর্ডিং হচ্ছে তখনই এই সমস্যাটা হচ্ছে, বুঝতে পেরেছো? তো এই জন্য আমি চেক করেছি বা দেখেছি, কিন্তু আমি সমস্যাটার সমাধান পাইনি বা করিনি। তো এটা আগেও বলা আছে, এর আগেও অনেকে বলেছিলা তোমরা, আমি তো এই কথাটা বলেছি, বুঝতে পেরেছো? এই সমস্যার জন্য হ্যাঁ বলো দেখি কি আমি গুগলের ভাবছিলাম প্রবলেম আছে, এটা আগেও খেয়াল করছি। এনভিডিয়া অ্যাপটা ইউজ করলে বলো হ্যাঁ কি জিনিস? এনভিডিয়া অ্যাপটা ইউজ করলে আপনার যে জিপিইউ আছে, গ্রাফিক্স ড্রাইভার, ওটার একটা অ্যাপ আছে এক্সটার্নাল আলাদা, ওইটা যদি ইউজ করলে ওখানে একটা ব্রডকাস্ট আছে আলাদা অ্যাপস, ওইটার মাধ্যমে নয়েজ ক্যান্সেলেশন হয়ে যায়, আমাদের অতিরিক্ত যে সাউন্ডগুলো আসে, তখন ওখানে আলাদা আলাদা ট্র্যাক করে আপনি করতে পারবেন ভিডিও, মানে অডিও ট্র্যাক দুটো আলাদা হবে, ভিডিওর একটা আর আপনাদের ভয়েসের আলাদা, চাইলে ভয়েস কেটে দিতে পারবেন। আচ্ছা দেখি ওটা তাহলে দেখবনি, তুমি একটু নাম আমাকে একটু বলে দিও, ঠিক আছে? আচ্ছা, কারণ টেকনিক্যাল ইস্যু নিয়ে তো আমার অতটা নাই, কারণ ওগুলো নিয়ে আমাদের ঘাটাঘাটিও নাই। আচ্ছা তো ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার, একটু তাহলে একটু হলেও কষ্ট করে একটু দেখতে হবে, আর যদি দেখি সমাধানটা যদি করা যায় তো আমি দেখি আরেকবার চেষ্টা করবো। আমি কয়েকদিন হয়তো এটা করেছি, হ্যাঁ, তো ওটা ওইভাবে আমি পারিনি। আচ্ছা আর কারো সমস্যা আছে অন্য কিছু? আচ্ছা তো ঠিক আছে, আমরা তাহলে পড়াটা শুরু করি। আচ্ছা তাহলে লেটার কি সেটা তো আমরা আগে জেনেছি, যে লেটার হচ্ছে একটা মেসেজ, তাই না? একটা হচ্ছে মেসেজ, সেটা আমরা একজন ব্যক্তির কাছে পাঠাই, সেটা হয়তো পোস্ট অফিসের মাধ্যমে হতে পারে, সেটা মেসেজের মাধ্যমে হতে পারে, যেটা হচ্ছে মোবাইল মেসেজ, অথবা ইমেলের মাধ্যমে হতে পারে। সামহাউ একটা রিটেন মেসেজ যেটা একজন ব্যক্তির কাছ থেকে আরেকজন ব্যক্তির কাছে পাঠানো হয়, জাস্ট টু ইনফর্ম অর কমিউনিকেট সাম ইনফরমেশন, তাই তো, কোনো কিছু ইনফরমেশন কমিউনিকেট করার জন্য বা জানানোর জন্য। তো এটাই সিম্পলি একটা ব্রিফ কোশ্চেনের আনসার। এখন লেটার আমরা জানি দুই ধরনের হয়, একটা হচ্ছে ফর্মাল লেটার, একটা হচ্ছে ইনফর্মাল লেটার। Formal letter is actually related to different kinds of institutional activity like business, college, educational institution or other professional, যেখানে আমরা ফর্মাল ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে থাকি, তারপর হচ্ছে ফর্মাল যে ফরম্যাটগুলো আছে রাইটিংয়ের সেগুলো ইউজ করে থাকি। এছাড়া ল্যাঙ্গুয়েজগত কিছু মানে কী বলবো বাধা ধরার নিয়ম আছে, তাই না, সেগুলোকে আমরা ফর্মাল লেটারে ফলো করে থাকি। আর ইনফর্মাল লেটার হচ্ছে কোনগুলো, যেগুলো আমরা খুব কাছের ব্যক্তির কাছে লিখি, যেমন পিতামাতা, ভাই বোন, বন্ধুবান্ধব, যাদের সাথে আমরা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করতে পারি, স্ল্যাং ওয়ার্ডগুলো ইউজ করতে পারি, এবং এখানে মোটামুটি কোনো হাত বাধা ধরার রুলস বা রেগুলেশনস আমরা মেনটেন করি না, তাই না, এরকম একটা বিষয়। তারপর হচ্ছে দেখো ফর্মাল লেটার ইজ আ লেটার রিটেন টু বিজনেস, কলেজ আর প্রফেশনাল, এগুলো। তারপর হচ্ছে ফর্মাল লেটার্স আর ইউজড ফর অফিসিয়াল আর বিজনেস পারপাস, এটা তো আমরা জানলাম। এর ল্যাঙ্গুয়েজটা কেমন হবে? অবশ্যই হোয়াট কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড, বলছে এটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, এবং কলোকিয়াল বা যেটা আমরা একদম কনভারসেশনাল যে ল্যাঙ্গুয়েজগুলো সেগুলো আমাদের এখানে বাদ দিতে হবে, বা কন্ট্রাকশন ইউজ করা যাবে না। হ্যাঁ, এইগুলো হচ্ছে আমরা ইনফর্মাল লেটার ইউজ করতে পারি। ফর্মাল লেটারের বিভিন্ন ধরন আছে, এগুলো নিয়ে পড়ার দরকার নেই, কারণ ধরন কখনো পরীক্ষাতে আসে না। বিশেষ করে আমরা একটা লেটারের
6টা পার্ট আমরা সেই ছোটোবেলা থেকে পড়ে আসছি, তাই না, যে দেয়ার আর 6 পার্টস অফ আ লেটার। আমরা যেহেতু লেটারের ফরম্যাট পড়েছি বিভিন্ন ধরনের ফার্স্ট ইয়ারে, কয়েকটা ফরম্যাটের নাম বলা যাবে? লেটারের কী কী ফরম্যাট পড়েছিলাম নাম? ব্লক ফর্ম, সেমি ব্লক ফরম্যাট, ফুল ব্লক। হ্যাঁ, মডিফাইড ব্লক, ফুল ব্লক, সেমি ব্লক, শুধু ব্লক ফরম্যাট, তাই না, এরকম আমরা দেখেছিলাম, যেখানে আমরা এই পার্টগুলোর অবস্থানটা শুধু একটু পার্থক্য হবে, তাই না, যে কোনোটা একদম বামে, কোনোটা একদম ডানে, তাই না, কোনোটার 5 লেটার ইনডেন্ট থাকতেছে, কোথাও কোথাও আমরা দেখতেছি যে প্যারাগ্রাফের মধ্যে 1 লাইন বা 2 লাইন স্পেস আছে। এইভাবে দিয়ে কিন্তু আমরা বিভিন্ন লেটারের ফরম্যাটগুলো পাই। আর এই ফরম্যাটের ভিতরে আমরা মোটামুটি 6টা পার্ট পেয়ে থাকি, তাই না। ইন আ ফরম্যাট এটা দেয়ার আর 6 পার্টস। এই পার্টগুলো কী কী? প্রথমত হেডিং, তারপর হচ্ছে ইনসাইড অ্যাড্রেস, স্যালুটেশন, বডি, কমপ্লিমেন্টারি ক্লোজ, সিগনেচার, এগুলো আমরা দেখি। তো এইগুলো কী কী আমরা একটু যদি সেই ব্লক ফরম্যাট বা এগুলোতে আমরা একটু দেখে আসি, পার্ট বিতে আমরা পাবো। আমরা দেখেছিলাম কি যে যতগুলো আইটেম আছে তার ভিতরে লেটারটা একটু বড় আইটেম, তাই না, এখানে অনেকগুলো বিষয় রয়েছে। দেখো এই হচ্ছে আমাদের, দেখো এখানে পার্টগুলো, এখানে কয়টা পার্ট আছে টোটাল? তো দেখো তো 1 2 3 4 5 6, তাই তো। একটা হচ্ছে কি সেন্ডার্স অ্যাড্রেস, বা আমরা এটাকে হেডিংও বলতে পারি। তারপরে ইনসাইড অ্যাড্রেস, যার কাছে আমরা দিচ্ছি তার। তারপর হচ্ছে সাবজেক্ট, স্যালুটেশন, বডি এবং কমপ্লিমেন্টারি ক্লোজ। এইখানে ইনফর্মাল লেটার এবং ফর্মাল লেটারের মধ্যে একটা পার্থক্য আছে। ফর্মাল লেটারে সাবজেক্ট থাকে, কিন্তু এর কোনো কি থাকে না বলো তো, স্ট্যাম্প থাকে না, মানে খাম থাকে না, তাই না। ফর্মাল লেটারে খাম রাখতে হয় না। আর ইনফর্মাল লেটারে কি সাবজেক্ট থাকে? ইনফর্মাল লেটারে কি সাবজেক্ট থাকে? থাকে না, কিন্তু ওর জন্য পার্ট হিসাবে আমরা আবার স্ট্যাম্পটা ইউজ করি। এইভাবে 6টা পার্ট কিন্তু আমরা মেনলি পেয়ে থাকি। এছাড়াও স্ট্রাকচারাল আরও পার্ট থাকতে পারে, সেটা বিভিন্ন লেটার অনুসারে বিভিন্ন বিভিন্ন পার্ট থাকতে পারে। হ্যাঁ, তো এই হচ্ছে 6টা পার্ট আমরা দেখছি আবারও, যে এই যে হেডিং, ইনসাইড অ্যাড্রেস, স্যালুটেশন, বডি, কমপ্লিমেন্টারি ক্লোজ এবং সিগনেচার। ইনফর্মাল লেটার কি এগুলো নিয়ে আমি পড়তে যাচ্ছি না, এগুলো তোমরা পারবা। এই যে ব্লক ফরম্যাট কি, সেমি ব্লক ফরম্যাট কি, ফুল ব্লক ফরম্যাট কি, তোমরা এখান থেকে পড়ার থেকে বরং তোমরা যদি ওই যেখানে ফরম্যাটগুলো দেওয়া আছে ওইগুলো পড়লে মনে হয় ভালো মতো বুঝতে পারবা, তাই না। পার্সোনাল লেটার কি, এটা তো আছে যে পার্সোনাল অ্যাফেয়ার্সগুলোর ডিল করার জন্য, বা কারোর সাথে যদি কমিউনিকেট করার প্রয়োজন হয় তখন আমরা পার্সোনাল লেটার ইউজ করে থাকি। এছাড়া ফর্মাল এবং ইনফর্মাল লেটারগুলোর মধ্যে পার্থক্য কী, সেটা কার কাছে লেখা হয় এবং কী ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, এই পার্থক্যগুলো আমরা মেনলি করে থাকি। এই ব্রিটিশ প্যাটার্ন ডেট এইগুলো খুব একটা ইম্পর্ট্যান্ট না, কারণ এগুলো আর ওইভাবে সেকেন্ড ইয়ারে আসে না। তারপর তো এই যে বিজনেস লেটার কি, এটা একটু আমরা খেয়াল করবো। হোয়াট ইজ বিজনেস লেটার? হ্যাঁ, বিজনেস রিলেটেড ইস্যু থাকে যে লেটারে, সেটাই তো বিজনেস লেটার, তাই না, এইটা একটু খেয়াল করবো। তারপর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেটার কি, কমপ্লেন লেটার কি আমরা পড়েছি, তাই না। প্রথমে আসি হচ্ছে কমপ্লেন লেটারটা কি বলো তো। কমপ্লেন লেটার কি কাজে ব্যবহার করা হয়? কমপ্লেন করা। হ্যাঁ, কোনো একটা প্রতিষ্ঠান থেকে, বিজনেস প্রতিষ্ঠান থেকে তুমি কোনো কিছু একটা জিনিস নিয়েছো, সেখানে প্রবলেম আছে, সেই জিনিসটা জানিয়ে কমপ্লেন করে তুমি যে লেটারটা লিখছো সেটা হচ্ছে কমপ্লেন লেটার, তাই না। আর কমপ্লেন লেটার এগেইনস্টে কি লেটার লেখা হয়? কমপ্লেন লেটার যখন অ্যাডজাস্টমেন্ট লেটার, তাই তো। অ্যাডজাস্টমেন্ট লেটার মানে কমপ্লেন করা হয়েছে, এখন সেই বিষয়ে তুমি কি কি পদক্ষেপ নিচ্ছ বা প্রতিষ্ঠান কি পদক্ষেপ নিচ্ছে সেটা জানিয়ে কাস্টমারের কাছে যে চিঠিটা লেখা হয় সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেটার। হ্যাঁ, তাই এই দুটো আমরা মেনলি পাই, কমপ্লেন বা ক্লেম লেটার, আর একটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেটার। তাহলে অ্যাডজাস্টমেন্ট লেটারের কাজ হচ্ছে টু রিজলভ বা কনফ্লিক্ট বিটুইন আ কোম্পানি অ্যান্ড ইটস কাস্টমার, তাই না। এটা এই উদাহরণটা আমরা ফার্স্ট ইয়ারে বলেছিলাম, যে মনে করো তুমি সিঙ্গার বা ওয়ালটন বা কোনো একটা প্রতিষ্ঠান থেকে কোনো একটা পণ্য কিনেছো, হয়তো বা তুমি একটা ফ্রিজ কিনছো, দেখা যাচ্ছে ফ্রিজে কাজ করছে না, তাহলে এটাতে তুমি কমপ্লেন লেটার লিখে তুমি লেটারটা তুমি কোম্পানির কাছে পাঠালা, বা হচ্ছে যে শোরুম আছে সেখানে পাঠাইলা। ওটা পাওয়ার পর শোরুম যখন আবার তোমাকে তারা কিভাবে এটাকে ক্ষতিপূরণ করবে, নাকি নতুন কোনো একটা পণ্য দিবে, নাকি টাকা ফেরত দিবে, নাকি আদৌ কিছুই করবে না, এরকম একটা চিঠি লিখে, তাই তো, যে মানে এরকম একটা চিঠি লিখে তোমাকে যে বিষয়টা জানাবে সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেটার। আচ্ছা, তারপর ডেডলাইন কি জানো? ডেডলাইন হচ্ছে একটা নির্দিষ্ট সময়সীমা, তাই না, যার ভিতরে কোনো কিছু
সাবমিট করতে হবে। যেমন হয়তো বা তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিলাম বা কোনো একটা অ্যাসাইনমেন্ট দিলাম, যে অ্যাসাইনমেন্টটা বললাম আগামী এত দিনের মধ্যে জমা দিতে হবে। যেমন তোমাদের দিয়েছিলাম একটা, যে প্যারাগ্রাফের যে ডেফিনেশনগুলো আছে সেই প্রত্যেকটা প্যারাগ্রাফের ডেফিনেশন লিখে আজকের ক্লাসের আগেই তোমরা জমা দিয়ে দিবা। তো এটা হচ্ছে মনে করো একটা ডেডলাইন, তাহলে সাবমিট করতে বলবে যে সময়ের মধ্যে সেটাই। রিকমেন্ডেশন লেটার এবং রেফারেন্স লেটারের কথাও বলেছিলাম, যে রেফারেন্স লেটার হচ্ছে কি, যে লেটারটা মনে করো তুমি একটা অ্যাপ্লিকেশন লিখেছো কোনো একটা চাকরির জন্য বা কোনো একটা বিশ্ববিদ্যালয়ে তুমি কি করবা, পড়াশোনা করবা, তা তুমি একটা অ্যাপ্লিকেশন লিখেছো। এখন তোমার সম্পর্কে অতিরিক্ত তথ্য বা তুমি কি ধরনের মানুষ, তুমি আসলেই পড়াশোনাতে ভালো না মন্দ, বা তুমি চাকরিতে কেমন, তোমার এক্সপিরিয়েন্স কেমন, তোমার আচার আচরণ কেমন, এই সম্পর্কে তোমার নতুন যে প্রতিষ্ঠান যদি কোনো কিছু জানতে চায়, তোমার কাছে যদি কোনো কিছু জানতে চায়, তুমি কি সত্যি কথা বলবা? তোমার সম্পর্কে যদি কোনো নেগেটিভ কথা থাকে তুমি কি বলবা আদৌ? বলো তো। যায় কিন্তু তোমার পরিচিত কোনো ব্যক্তির হয়তো তোমার সম্পর্কে জানতে পারে, তখন মনে করো যে তুমি একটা প্রতিষ্ঠানে অ্যাপ্লিকেশন করেছো যখন, তখন রেফারেন্সে আমাদের বা কারো তোমার স্যারের নাম লিখে দিয়েছো, তখন ওই প্রতিষ্ঠান যখন আমার কাছ থেকে তোমার হয়ে বা তোমার বিষয় সম্পর্কে কোনো কিছু জানতে চাইবে, সেই বিষয়ে আমি যে লেটারটা লিখবো সেটা হচ্ছে রেফারেন্স লেটার। হ্যাঁ, তাই বলছে দেখো, আর লেটার ইন হুইচ অ্যান এমপ্লয়ার, দেখো, রিকমেন্ড সামওয়ান ফর আ নিউ জব ইজ কল্ড আ রেফারেন্স লেটার। আর রিকমেন্ডেশন লেটারটা হচ্ছে ওই একই ধরনের, কিন্তু রেফারেন্স লেটারটা তখন দেওয়া হয় যখন ওই প্রতিষ্ঠান চায়, আর রিকমেন্ডেশন লেটারটা অ্যাপ্লিকেশনের সাথেই দেওয়া হয়। এটা হচ্ছে মেইনলি মানে তোমার পার্থক্যটা, তাছাড়া দুটা ঘটনা প্রায় একই। বলছে আ লেটার দ্যাট মেক্স আ স্টেটমেন্ট অফ সাপোর্ট ফর আ ক্যান্ডিডেট ইজ কল্ড আ রেকমেন্ডেশন লেটার। ঠিক আছে, তো দুটো একই কথা, তবে এটা মনে মিলিয়ে ফেলেছে একটু, আমার কাছে এটা কনফিউজিং মনে হয়। আ স্টেটমেন্ট অফ সাপোর্ট এইটা প্রধানত রেফারেন্স লেটারের সাথে যায়, ঠিক আছে। তো রিকমেন্ডেশন করা হয় যে লেটারে, সেটা হচ্ছে রিকমেন্ডেশনে যায়। দেখো একটু খেয়াল করো, বলছে লেটার ইন হুইচ অ্যান এমপ্লয়ার রিকমেন্ড সামওয়ান, তাহলে রিকমেন্ড করলে পারে কি রেকমেন্ডেশন লেটারে আসবে না? বলো। হ্যাঁ, রিকমেন্ডেশন করলে পারে তো রেকমেন্ডেশন লেটার আসবে, সেটা আবার রেফারেন্স হয় কী করে? মানে আমি যখন সে অ্যাপ্লিকেশন করছে তখনই আমি আমার রিকমেন্ডেশন জানিয়ে দিয়েছি যে আপনি একে গ্রহণ করতে পারেন। আমার প্রতিষ্ঠান, সে নতুন প্রতিষ্ঠান আমার কাছে রেফারেন্স চাইবে না, বরং আমার ওই লেটারই বা আমার ওই রিকমেন্ডেশন লেটারই তার জন্য সাপোর্ট হয়ে গেছে। এইটা তো এই একই জিনিস দুটা ঘুরে ফিরে, যেটা বললাম এইটা একটু চেঞ্জ করে নিও, স্টেটমেন্ট অফ সাপোর্ট আর রিকমেন্ডেশন, এইটা একটু উল্টাপাল্টা হয়েছে মনে হয়। এরপর হচ্ছে কাভার লেটারটা কি, আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন লিখি, তাই না, বিশেষ করে জব অ্যাপ্লিকেশন লিখি বা কোনো প্রতিষ্ঠানের কোনো মাল পাঠানোর সময় ওই প্রতিষ্ঠান কি কি মালামাল পাঠাচ্ছে সেটা বিবরণী সহ যে একটা মানে অনেকগুলো কাগজের সাথে, তাই তো, পুরো ডিটেল না দিয়ে সামারি করে ছোট যে একটা লেটার পাঠানো হয় সেটাকে কাভার লেটার বলা হয়। আমরা যেমন অ্যাপ্লিকেশন যেটা লিখি, জব অ্যাপ্লিকেশন, সেখানে দুটো জিনিস থাকে তো, তাই না? একটা হচ্ছে অ্যাপ্লিকেশন টাইপের কোনো একটা জিনিস থাকে, আর তার সাথে কি থাকে, বায়োডাটা থাকে, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন সার্টিফিকেট থাকে, ছবি থাকে, এইগুলো থাকে তো নাকি? এগুলো থাকে। তাহলে এখন তুমি যখন মানে জব অ্যাপ্লিকেশন লিখবা, তখন প্রথমে যে লেটারটা বা অ্যাপ্লিকেশনটা লেখো সেটাকে আমরা কি বলবো জানো? কাভার লেটার বলবো। হ্যাঁ, কাভার লেটার বলবো। আর তারপরে ওর সাথে বায়োডাটা পাইতেছে, তাহলে হচ্ছে কাভার লেটার ইজ আ ব্রিফ ফর্মাল লেটার দ্যাট অ্যাকম্পানিজ অ্যানাদার ডকুমেন্ট হুইচ ইজ সেন্ট টু দ্য রিসিপিয়েন্ট, মানে অন্যান্য ডকুমেন্টের সাথে পাঠানো হয় যার কাছে তুমি পাঠাতে চাচ্ছ। তাহলে পারপাসটা কি কাভার লেটারের? পারপাস হচ্ছে কি ইন্ট্রোডিউস ইউরসেলফ, তাই না, যে তুমি আসলে কোন তারিখে কোন বিজ্ঞাপনের এগেইনস্টে তুমি লেটারটা লিখতেছো বা কী বিষয়ে লিখতেছো তার একটা সামারি থাকবে। হচ্ছে ডেমনস্ট্রেট ইউর ইন্টারেস্ট ইন দ্য কোম্পানি আর স্পেসিফিক, দেখো, ড্র অ্যাটেনশন টু ইউর রেজিউমি অ্যান্ড মোটিভেট দ্য রিডার টু ইন্টারভিউ ইউ, মানে যেটা জব লেটারের সাথে আসতেছে। আর জব অ্যাপ্লিকেশন কি, কোনো একটা স্পেসিফিক জবের জন্য অ্যাপ্লিকেশন করো যেটা, তার সেটাই পুরোটা ওই পুরো ইয়াটা মিলেই, কাভার লেটার, তারপর হচ্ছে বায়োডাটা, এই সব কিছু মিলেই আমরা যে লেটারটা লিখি সেটা হচ্ছে জব অ্যাপ্লিকেশন, কোনো জবের জন্য। অফিসিয়াল এবং ডেমি অফিসিয়ালের মধ্যে পার্থক্য কি? অফিসিয়াল ম্যাটার নিয়ে যে লেটার সেটাই হচ্ছে অফিসিয়াল, তাই তো, লেটার। আর ডেমি অফিসিয়াল কি জানো? যেটার ভিতরে কি থাকবে, দেখো, ডেমি অফিসিয়াল ডিও লেটার। কি আমার কথা শুনতে পাচ্ছ সবাই? তাহলে ডেমি অফিসিয়ালটা যে লেটারের ভিতরে পার্সোনাল এবং অফিসিয়ালের একটা মানে কি থাকবে, একটা মানে মিশ্রণ থাকবে, যে কাজটা হয়তো অফিসিয়াল, যেমন আমার হয়তো ভাইয়ের বিয়েতে আমি আমার অফিসের কর্মচারীদের বা আমার কলিগদের দাওয়াত দিব, তাহলে এটা পার্সোনাল, কিন্তু সাথে সাথে আমি যখন আমার কলিগদের দাওয়াত দিব তখন সেটা আবার অফিসিয়াল হয়ে যাচ্ছে।
তার মানে বলছি ইট ইজ আ কাইন্ড অফ লেটার দ্যাট ইজ ইউজড ইন করেসপন্ডেন্স বিটুইন গভর্নমেন্ট অফিসার টু ড্র পার্সোনাল অ্যাটেনশন অফ দ্য অ্যাড্রেসি অফিসার্স, তাই তো? তাহলে পার্সোনাল, এবং এখানে শুধু গভর্নমেন্ট না, তুমি ইয়াও বলতে পারো মানে যে কোনো অফিসিয়াল, তাই তো? যে সকল অফিসার রয়েছে, ইনস্টিটিউশনাল অফিসার রয়েছে, সেগুলোর সাথে যোগাযোগের জন্য যেটা ব্যবহার করা হয়। বলছে ডিফারেন্স বিটুইন অফিসিয়াল লেটার অ্যান্ড আ ডেমি অফিসিয়াল। তাহলে অফিসিয়াল অ্যান্ড ইম্পার্সোনাল, বলছে অ্যান অফিসিয়াল ইজ অফিসিয়াল অ্যান্ড ইম্পার্সোনাল হোয়াইল আর ডেমি অফিসিয়াল ইজ আ কম্বিনেশন অফ পার্সোনাল অ্যান্ড অফিসিয়াল। এই দুটোর একটা সমন্বয় থাকবে, ডিও লেটার যেটা বলা হয়। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে আমরা রেজিউমি, কারিকুলাম ভিটে এবং বায়োডাটা, এই তিনটা জিনিস আমরা বিস্তারিত পড়েছিলাম, তাই না? এর ভিতরে সংক্ষিপ্ত কোনটা বলো তো? সংক্ষিপ্ত বা স্পেসিফিক ইনফরমেশন দিতে হয় কোনটাতে? রেজিউমি। হ্যাঁ, রেজিউমিতে, তাই না? রেজিউমি। হ্যাঁ, রেজিউমিতে আমরা করি কি, রেজিউমিতে আমরা করি কি, যেখানে যে চাকরির জন্য যে ইনফরমেশনগুলো দরকার হয় শুধু সেগুলো দিব। আমি চাকরি করব হচ্ছে শিক্ষকতার, আমি ব্যাংকে চাকরি করছি কিনা সেটা ইনফরমেশন আমার রেজিউমিতে দেওয়ার দরকার নেই। আচ্ছা, আমি একটু স্টপ করি, হ্যাঁ, আজানটা শেষ হয়ে যাক। তাহলে কি বলছিলাম, যেখানে তিনটা ব্যাপার থাকে নিজের মানে কোনো একটা অ্যাপ্লিক্যান্টসের চাকরিগত অভিজ্ঞতা, তার ব্যক্তিগত অভিজ্ঞতা, এগুলো যেখানে দেওয়া হয়। যেমন রেজিউমিতে আমরা কি পার্সোনাল কিছু দিই বলো তো? পার্সোনাল ইনফরমেশন আসে খুব বেশি? তাই বলছে দেখো, রেজিউমি ইজ আ রিটেন সামারি অফ অ্যান অ্যাপ্লিক্যান্টস কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স অ্যান্ড এডুকেশন। এর বাপের নাম কি, 14 গোষ্ঠী ঠিকানা, এগুলো এত দরকার নেই। ইট ইজ ডিজাইন টু ইন্ট্রোডিউস অ্যান অ্যাপ্লিক্যান্ট টু অ্যান এমপ্লয়ার অ্যান্ড টু হাইলাইট হিজ অর হার কোয়ালিফিকেশন ফর আ স্পেসিফিক জব, তাই না? একটা স্পেসিফিক জবের জন্য যেটুকু, সেটুকুই আমি এখানে মেনলি দিয়ে থাকি, স্পেসিফিক টাইপ। আর কারিকুলাম ভিটে বা বায়োডাটা, এগুলো হচ্ছে মানে ডিটেল ইনফরমেশন থাকে, হ্যাঁ, কারণ এগুলো হচ্ছে কোর্স অফ লাইফ। ইট ইজ আ ব্রিফ অ্যাকাউন্ট অফ পার্সোনাল এডুকেশন, কোয়ালিফিকেশন, প্রিভিয়াস জব, টিপিক্যালি সেন্ট উইথ দ্য জব অ্যাপ্লিকেশন। বায়োডাটা ঠিক সিভির মতোই। এখানেও দেখো বলছে বায়োডাটা হচ্ছে বায়োগ্রাফিক্যাল ডেটা। ইট রেফার্স টু ইনফরমেশন অ্যাবাউট আ পার্সন অ্যাবাউট হি অর শি ডান ইন হার লাইফ। আর বায়োডাটা জবের ক্ষেত্রেও হতে পারে, আবার বিয়ে শাদির ব্যাপারেও কিন্তু বায়োডাটাটা কাজে লাগে, সিভিটা নাই। তা আমরা যদি একটু এখান থেকে দেখি তাহলে আমরা বুঝতে পারবো। পার্ট সিতে বেশি চলে আসছি। এই যে অফিসে এগুলো একটু শর্ট থেকে একটু পড়ে নিবা কিছু কিছু জিনিস। দেখো এই যে রেজিউমির ফরম্যাটে কি আছে দেখো, শুধু এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে নাম টাম আছে দেখো তো রেজিউমি ফরম্যাটে? কন্ট্যাক্ট ইনফরমেশন, জব অবজেক্টিভ, এডুকেশন, প্রফেশনাল এক্সপিরিয়েন্স, যেটা তোমার যে কাজের চাকরি করবা তার জন্য, স্কিলস অ্যাবিলিটি, যেটা তুমি চাকরি করবা তার জন্য, অ্যাক্টিভিটিস, অনার্স বা রেফারেন্স, এই যে রেফারেন্স থাকে সেটা, তাই না? আর সিভিতে হচ্ছে কি কি থাকে দেখো, ডিটেল, এই যে দেখো একদম বেসিক পার্সোনাল নাম, বাপের নাম, মায়ের নাম, প্রেজেন্ট অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, এইরকম সব কিছু, হ্যাঁ, জেন্ডার, রিলিজিয়ন, ন্যাশনালিটি, ম্যারিটালস, বিবাহিত নবিবাহিত সব দেওয়া থাকবে। এছাড়াও আরও প্রফেশনাল কোয়ালিফিকেশন, সেটা হতে পারে তোমার যে জবের জন্য অ্যাপ্লিকেশন করছো সেটা হতে পারে, অথবা অন্য হতে পারে। তুমি শিক্ষকতার জন্য চাকরি করবা, তুমি এখন ব্যাংকে চাকরি করে অভ্যস্ত বা অভিজ্ঞতা আছে, সেটাও তুমি এখানে দিতে পারো। কম্পিউটার স্কিল, অ্যাওয়ার্ড, পাবলিকেশন যা আছে। একইভাবে বায়োডাটাতে দেখো, বায়োডাটা কিসের জন্য লাগতে পারে আবার দেখো, বায়োডাটা contains all factual information about a person including personal facts such as date of birth, father's name, gender, marital status, height, complexion, কিন্তু উচ্চতাও লাগে, গায়ের রঙও দিতে হয়, হ্যাঁ, কারণ বায়োডাটা also includes data about the person's educational and professional history as well as other skills, এইগুলো, ঠিক আছে? বলছে এটা কিসের জন্য লাগে দেখো, ইট ইজ অফেন ইউজ টু অ্যাপ্লাই ফর এমপ্লয়মেন্ট অর ফর ম্যারিটাল পারপাস, বিবাহ বা এই জাতীয় কারণের জন্য, যেমন এখানে দেওয়া আছে মোটামুটি যা যা লাগে। তো এই হচ্ছে আমাদের রেজিউমি, সিভি, বায়োডাটা। আর এখানে তো আমরা ফার্স্ট ইয়ারে পেয়েছিলাম, যেখানে একটু চেঞ্জ আছে, তাই না? এগুলো একটু খেয়াল করবা। তাহলে গিভ ডিফারেন্সেস বিটুইন বায়োডাটা অ্যান্ড রেজিউমি। রেজিউমি বায়োডাটার মধ্যেও যা পার্থক্য, ওই কারিকুলাম ভিটে এবং রেজিউমির মধ্যে সে একই পার্থক্য, হ্যাঁ, যে কোনটা বড় হবে, কোনটা ছোট হবে, কোনটার পেজ লিমিট আছে, কোনটার পেজ লিমিট নাই, হ্যাঁ, কোথায় আমরা ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্য দিই, কোনটা আমাদের ফ্রেশ গ্র্যাজুয়েট না বরং আমার চাকরি অভিজ্ঞতা আছে সেগুলো সহ দিই, হ্যাঁ, এইগুলো ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো এই হচ্ছে মোটামুটি লেটার সম্পর্কে কিছু বেসিক কথাবার্তা। লেটারের
কিছু কিছু সময় কোশ্চেন আসে, তাছাড়া অধিকাংশ ক্ষেত্রে লেটার থেকে কোশ্চেন খুব একটা দেখা যায় না, তবে অফিসিয়াল বা ফর্মাল ইনফর্মাল এই জায়গাগুলোতে একটু ইম্পর্টেন্ট বিষয়ে আমরা খেয়াল রাখবো, ঠিক আছে। আর এগুলো থেকে তো পার্ট সিতে কোশ্চেন আসবে, পার্ট সি নিয়ে তো আর কোশ্চেন নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, ওগুলো বোঝানোর কিছু নাই, যেহেতু তোমরা ফার্স্ট ইয়ারে বুঝেছো, জাস্ট আমি কোশ্চেন আনসারগুলো দিয়ে দিব, সেগুলো তোমরা ভালো করে পড়ে নিবা যখন আমরা পার্ট সিতে আসবো, এটা হচ্ছে ব্যাপার। আর পার্ট বি এর জন্য এগুলো থেকে খুব একটা কোশ্চেন আসে না, ওই তোমার প্যারাগ্রাফ, এসে, তারপর হচ্ছে তোমার ওদিকে ইন্ট্রোডাকশন টু রাইটিং প্রসেস থেকেই মেইনলি বেশি কোশ্চেন আসে, এ যাবৎ পর্যন্ত যত কোশ্চেন এসেছে তার ভিতর থেকে এখান থেকে দু একটা কোশ্চেন আসতে পারে, যেগুলো আমরা দেখবো ইম্পর্টেন্স হিসাবে। তো লেটার নিয়ে কি আর কারো কোনো কোনো কনফিউশন ফার্স্ট ইয়ারে ছিল বা এখনও যদি থাকে এগুলো একটু বলতে পারো, আর বাড়িতে তোমরা একটু এখানে এগুলো পড়ে নিবা, যদি কোনো সমস্যা থাকে আগামী ক্লাসে আমরা আলোচনা করবো, ঠিক আছে। কারণ আমি স্যার আমার একটু সমস্যা হচ্ছে যে সেমি ব্লক আর হচ্ছে যে ব্লক, এই জিনিসটা আমি একটু বুঝি না, এগুলো তো ফরম্যাট গুলা। ফরম্যাট তো এখানে সুন্দর করে দেওয়া আছে, এগুলা কোন কোন ক্ষেত্রে ইউজ করতে হয় এটা বুঝি না। এখানে কোনো ক্ষেত্র নেই, তুমি একটা ফরম্যাট ইউজ করে লিখবা, তোমাকে যে অনেকগুলো কোনো ফরম্যাট জায়গায় যে দেওয়া হচ্ছে, তুমি একটা ফরম্যাট ইউজ করে লিখবা, যে ফরম্যাট ইউজ করবা সেটা একটু খেয়াল করবা, এই আর কি। এখানে তো সুন্দর করে বলাই আছে যে ফরম্যাটগুলো কীরকম ভাবে, তাই না। দেখো আমি আরেকবার তাহলে একটু বোঝাই দিচ্ছি, শুধু এখানে এই চিত্রগুলো একটু খেয়াল করবা, তাহলে বুঝতে পারবা। আর এখানে ডেসক্রিপশনটা সুন্দর করে দিয়ে দিয়েছে, এগুলো নিয়ে আমরা লেখায়ও নিয়েছিলাম ফার্স্ট ইয়ারে। তুমি কি ফার্স্ট ইয়ারে আমাদের এখানে ছিলা না ছিলা না, এটা একটু যদি বলতো তাহলে সুবিধা হতো। না স্যার ছিলাম না। হ্যাঁ, এই জন্য হয়তো বা এই সমস্যাগুলো আছে। জি স্যার। এগুলো দরকারও নাই, কারণ এগুলো পরীক্ষা আসবে না, হ্যাঁ, এই জন্য আমি বোঝাতে যাচ্ছি না, কারণ এটাতে সময় নষ্ট আচ্ছা ঠিক আছে তাইলে স্যার। হ্যাঁ, এগুলো তোমাদের সেকেন্ড ইয়ারের পরীক্ষায় আসবেও না, ওটা আমাদের দরকারও নাই, ঠিক আছে। এর আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আমি বলেছি লেটার যেহেতু আমি লিখেই দিই, তোমরা সবসময়, আমি কোনটা লিখতে বলতাম বলো তো, ফুল ব্লকে, তাই না, যে সব কিছু বাম দিকে, লেফট সাইড, হ্যাঁ সব লেফট সাইডে ইন্ডেন্ট থাকবে, এইটাতে আমি বলেছিলাম ফুল ব্লকে লিখে দিতে, এবং সেগুলো আনসার তো আমি লিখেও দিয়েছি ফার্স্ট ইয়ারে, দেখো সব বাম সাইড দিয়ে, ঠিক আছে, সব হচ্ছে যা লিখবা সব একদম সরাসরি বাম সাইডে। আর এইগুলো হচ্ছে দেখো, এটা হচ্ছে কি ব্লক ফরম্যাট, যেটা সেন্ডার্স অ্যাড্রেস, ইনসাইড অ্যাড্রেস হচ্ছে পুরোটা বাম সাইডে, এই সরি ডান সাইডে দেখো, আর ইনসাইড অ্যাড্রেস, সাবজেক্ট, স্যালুটেশন, বডি সব কি বাম সাইডে, আবার কমপ্লিমেন্টারি ক্লোজ সব হচ্ছে কি ডান সাইডে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি, তাহলে এটা হচ্ছে ব্লক ফরম্যাট, এটা ফুল ব্লক নাকি সেটা বলা নেই, জাস্ট ব্লক। ব্লকে হচ্ছে কি সেন্ডার্স অ্যাড্রেস আর হচ্ছে কমপ্লিমেন্টারি ক্লজ হচ্ছে ডান সাইডে, আর বাকি সব কি বাম সাইডে, তাই নাকি। দেখো এই যে সেন্ডার্স অ্যাড্রেস এন্ড ডেট আর কমপ্লিমেন্টারি ক্লজ, এগুলো হচ্ছে কি দেখো সিগনেচার, এগুলো হচ্ছে সবই হচ্ছে রাইট সাইডে, এন্ড দ্য রেস্ট অফ দ্য টেক্সট আর বাকিগুলো সব হচ্ছে লেফট সাইডে, এইটা। আর এছাড়াও প্যারাগ্রাফের মধ্যে এই যে এক একটা প্যারাগ্রাফ যখন তুমি দিবা, এই প্যারাগ্রাফের মধ্যে ডাবল স্পেস থাকতে হবে, ডাবল স্পেস মানে দুই লাইন সমান স্পেস ধরে প্যারাগ্রাফ করতে হবে। এখানে বলা আছে দেখো যে ইনস্টেড অফ ইন্ডেন্টস ফর প্যারাগ্রাফ দেয়ার ইজ আ ডাবল স্পেস বিটুইন প্যারাগ্রাফস, হ্যাঁ, এইটা একটু খেয়াল করবা। আমি এই দুটো একটু বলে গেলাম এই কারণে যে যেহেতু আমরা এই ফরম্যাটটা ইউজ করবো সবসময়, এই ফরম্যাটটা একটু খেয়াল করবা। বাকি সেমি ব্লক হচ্ছে কি, সেমি ব্লক হচ্ছে এরকম, দেখো এগুলো সবই কি বাম সাইডে, এগুলো সবই বাম সাইডে, কিন্তু এখানে ইন্ডেন্ট ইউজ করা আছে, এই যে দেখো এখানে ইন্ডেন্ট মানে হচ্ছে কি প্যারাগ্রাফের প্রথম লাইন যখন শুরু করবা তখন একটু ডান সাইডে ঘুরিয়ে লেখা, একটু ভিতর দিয়ে লেখা, ইন্ডেন্ট মানে। এগুলোতে কি ইন্ডেন্ট আছে, এই যে এগুলোতে দেখো তো কোনো ইন্ডেন্ট আছে ভিতরে, কি ঘুরে গেছে, না স্যার, কোনো ইন্ডেন্ট নাই, কিন্তু এখানে এগুলো দেখো ইন্ডেন্ট আছে, প্রত্যেকটা প্যারাগ্রাফের শুরুতে ইন্ডেন্ট আছে, এবং এখানে কি ইউজ করা হয়েছে, স্পেস ইউজ করা হয়েছে, দেখো ইন্ডেন্ট 5 স্পেস এন্ড সেপারেটেড বাই এ ডাবল লাইন স্পেস। তাহলে একদিকে ইন্ডেন্টও থাকবে, আবার দুই প্যারাগ্রাফের মাঝখানে ডাবল লাইন স্পেসও থাকবে। আর এইখানে কি পুরোটা কি ডান সাইডে নাকি মাঝ থেকে কিছুটা ডানে, এটা মাঝ থেকে কিছুটা ডান, যদি একদম বামে হতো, যদি এগুলো একদম ডানে হতো তাহলে কিন্তু এই জায়গায় লেগে থাকতো, দেখো এর সাথে যেমন এই জায়গায় লেগেছিল, দেখো এই জায়গায় কিন্তু কি একদম ডানে লেগে আছে, এই লাইনের সাথে কিন্তু লেগে আছে, তার মানে পুরো ডান সাইডে। আর এটা কিন্তু পুরোপুরি ডান সাইডে না, হ্যাঁ, এটা হচ্ছে কি দেখো একটু মিডল থেকে এদিকে, এইখানে কিন্তু পুরো ফাঁকা, তার মানে একদম পুরো ডান সাইডে না। আর মডিফাইড ব্লকের মধ্যে এইখানে একটু পার্থক্য হচ্ছে, দেখো এটা কি পুরোটা, এটা মিডল থেকে একটু ডানে, আর এইখানে তো আমার লেটার হেড থাকবে, হেডিং যেটা এইভাবে থাকবে, এটা অফিসিয়াল কাজে ব্যবহার করা হয়।
আর এইগুলো যেগুলো আছে একই জিনিস। এইখানে দেখো ইন্ডেন্ট থাকবে, ঠিক আছে, এখানে ইন্ডেন্ট থাকবে, কিন্তু এখানে কি বলা হচ্ছে দেখো, দ্য বিগিনিং অফ ইস প্যারাগ্রাফ ইজ ইন্ডেন্টেড 5 স্পেস অ্যালং উইথ দ্য সাবজেক্ট লাইন। দেখো সাবজেক্ট লাইন সহ স্যালুটেশন, সাবজেক্ট লাইন সবই হচ্ছে ইন্ডেন্ট থাকবে, পুরোটাই ইন্ডেন্ট থাকবে এইগুলো, কিন্তু প্যারাগ্রাফের লাইনগুলো পুরোপুরি ইন্ডেন্ট থাকবে না, পুরো লেফট সাইড দিয়ে যাবে, দেখো পুরো লেফট সাইড দিয়ে যাবে, ঠিক আছে। এইটা দেখো, ডিপেন্ডিং অন দ্য লেন্থ অফ দ্য লেটার প্যারাগ্রাফ মে বি সেপারেটেড বাই সিঙ্গেল অর ডাবল লাইন। তবে লেটারের লেন্থ অনুসারে প্যারাগ্রাফের মধ্যে ডাবল লাইন বা সিঙ্গেল লাইন স্পেস থাকতে পারে। কোন জায়গায়? এটা আমাদের মডিফাইড ব্লকে। তো এত ব্লক নিয়ে আমার মনে রাখার কোনো দরকার নেই, আমি শুধু বললাম আমরা যেটা লিখি সেটা কোন ব্লক যেন, সব বাম সাইডে হলে কি নাম হবে? ফুল ব্লক। হ্যাঁ, ফুল ব্লক। স্যার হুম, স্যার কেউ যদি শুধু ব্লক স্টাইলে অথবা মডিফাইড ব্লক স্টাইলে লিখতে চায় তাহলে সেইটা কি কোনো ভুল হবে? ভুল হবে কেন? যে কোনো একটা ফরম্যাট ইউজ করে লিখলেই তো হলো, আমি তো বললামই। এখানে অনেকগুলো ফরম্যাট জি আছে, যে স্যার। কোনো একটা ফরম্যাট তুমি ইউজ করো, এখানে ভুলের কিছু নাই তো। আমরা তো মাঝে মাঝে মিক্স ফরম্যাটও ইউজ করি। হুম, এই ফরম্যাট নিয়ে কোনো ঝামেলা জি হয় না। স্যার। ঝামেলা যদি তুমি লেটারের ভিতরে কি লিখছো সেটা হলো বড় কথা এখানে, ঠিক আছে। জি স্যার, ঠিক তুমি আছে। লেটারের ভিতরে কি লিখছো সেটা দেখে আমরা তোমাকে নাম্বার দিব বেশি। তুমি আর এই জন্য বললাম সবচেয়ে ইজি ফরম্যাট হলো ফুল ব্লক ফরম্যাট, সব বাম সাইডে দিবা, কোনো টেনশন নাই কোথায় ভুল হবে না হবে। অতএব অন্যগুলো মনে রাখার দরকারই নাই, ওর ভিতরে আমরা যাবোই না। মিক্সড এখানে ঝামেলা পাকানোর কিছু নাই। যে তুমি এখন যদি সব মনে রাখতে গিয়ে ঝামেলা পাকাবে, এটা কার দোষ বলো? এটা কি বইয়ের দোষ না তোমার দোষ? তোমাকে মনে রাখতে আমার বলেছে দোষ। তো, হ্যাঁ তোমাকে এত মনে রাখতে কেউ বলেনি তো। অতএব তুমি সবসময় বাম সাইডে যেটা আছে যদি পরীক্ষায় আসতো সেটা আমি বলে দিতাম। অতএব যেহেতু ফার্স্ট ইয়ারে আলোচনা করেছিলাম, কারণ ফার্স্ট ইয়ারের ব্যাপারটা ছিল, এখন সেকেন্ড ইয়ারে এসেছে এইসব বিষয় আসবে না, অতএব এগুলো নিয়ে আমি কথা বলে সময় নষ্টও করবো না, ঠিক আছে। কারণ তোমরা তো এখানে অধিকাংশ ক্ষেত্রেই শিখতে আসো, সে পরীক্ষার জন্য আসো। হ্যাঁ বলো। এই একটা ক্ষেত্রে স্যার আমরা শর্টকাট পেয়ে গেলাম, হ্যাঁ বলো, শর্টকাট পেয়ে গেছি এইটার ক্ষেত্রে, লেটারের ক্ষেত্রে আর কি, কি যে শর্টকাট? সব জায়গায় ব্লক। মানে এক লেটার দিয়ে 10টা লেখা যায় এরকম? জি স্যার, ওইটাই একটা ব্লক ইউজ করে একটা একটা ব্লক ফরম্যাট। ইউজ করবা সেটা আলাদা কথা, এটা তো শর্টকাট না, এটা সিস্টেম। কিন্তু এমন আছে না যে এক ফরম্যাট দিয়ে হাজারো প্যারাগ্রাফ লিখে দেওয়া যায়? স্যার ওইটাতে কিন্তু নাম্বার পাওয়া যায় না, 2-3 দিয়ে যে জাস্ট ওইটা করা ভালো না। তাহলে জানোই যখন, তাহলে এগুলো আসে কোত্থেকে? দুনিয়া এগুলো সৃষ্টি হয় কেন? কাদের জন্য সৃষ্টি হয় স্যার এগুলো? যারা পড়া কম যারা পড়ে, পরিশ্রম করতে চায় না, কম পড়ে ভালো রেজাল্ট করবে এরকম স্বপ্ন দেখে তাদের কম জন্য। পড়ে ভালো রেজাল্ট? হ্যাঁ, হ্যাঁ, কম পড়ে। তুমি এখন ভাববা, তুমি কি তোমার ছেলেকে কম পড়ে ভালো রেজাল্টের কথা বলবা? বলো, তুমি তোমার ছোট না ওই স্যার, সময় তো মারে কখনোই উল্টে না। ফেলবে, ওই সময় বলবে যদি যে তুমি আমার সময় তোমার আমি এই ছেলে, করছি। আমি বললাম এই কথাটা, যদি তুমি তোমার সন্তানকে অথবা তোমার ছোট ভাইকে তুমি যদি কম পড়ে ভালো রেজাল্টের কথা বলতে পারো, তাহলে তুমিও করো এই কাজটা। তুমি কি বলবা তোমার ছেলে মেয়ে বা তোমার আত্মীয়দেরকে যে কম পড়ে ভালো রেজাল্ট করা যায়? না এটা স্যার। তাহলে না তুমি কেন স্যার, এটা নিজে এটা চাও? কখনোই সম্ভব না। তাহলে তুমি কেন নিজে চাও এটা? যখন তুমি নিজে কাউকে বলতে পারছো না, তাহলে তুমি আবার এটা নিজে চাচ্ছ কেন? এটা কি একদম মানে মগের মূল্য? হ্যাঁ, যে তুমি তুমি তোমার ক্ষেত্রে এক কথা ভাববা, অন্যজনের কাছে আর এক কথা বলবা, তা তো হবে না। হ্যাঁ। আচ্ছা, তো স্যার ঠিক আছে। আমাদের ইয়ারের এক্সাম শেষ হয়েছে তো 3 মান্থ প্লাস হয়ে গেল, আমাদের রেজাল্ট দিবে না। ভুলে যাও রেজাল্টের কথা ভুলে যাও। হঠাৎ করে ঘুম থেকে উঠে শুনবা যে রেজাল্ট হয়ে গেছে। হুম, হ্যাঁ, তুমি এখন সেকেন্ড ইয়ারে পড়তেছো, এটা হলো বড় কথা। সেকেন্ড ইয়ারে পড়তেছো, এটা হলো বড় কথা। হঠাৎ করে শুনবা যে আমার ফার্স্ট ইয়ার প্রমোশন হয়নি, আবার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতে হবে। ঈদের আগে দিলে ঈদটা তো মাতি নাও। না, ঈদের আগে আমরা যেহেতু খাতা জমা দিয়েছি প্রায় 1 মাস হয়ে গেল, খাতা পাঠিয়ে দিয়েছি 1 মাস হয়ে গেল, এর ভিতরে হয়ে যেতে পারে কিনা 3-4 মাসই লাগে। এখন দেখা যাক, এর ভিতরে হয়তো পেতে পারো, অথবা আচ্ছা স্যার, আমরা অনেকের মুখে থেকে শুনি যে অনার্সের রেজাল্ট নাকি ভুতুড়ের রেজাল্ট। এটা আসলে আসলে কতটুকু সত্য আর মিথ্যা? এটা কি স্টুডেন্টদের কাছ থেকে শুনেছো? মানে যারা জাদুকর তাদের কাছ থেকে শুনেছো নাকি টিচারের কাছ থেকে স্যার শুনেছো? স্টুডেন্টদের কাছ থেকেই শুনছি। ওটা আজীবনই স্টুডেন্টের কাছ থেকে শোনা যায়, কোনো টিচারের কাছ থেকে শোনা যায় না। স্টুডেন্ট কাছে সব রেজাল্টই ভালো। হ্যাঁ, ওটা আজীবনই স্টুডেন্টদের কাছে শোনা যায়। আমার কাছে কখনো এটা মনে হয়নি, কারণ আমরা তো খাতা দেখি, আমরা ওই জাদুর মধ্যেই আছি। অতএব জাদুটা কি জিনিস সেটা আমরা জানি। আর তোমরা বাইরে থেকে খেলা দেখো তো, এই জন্য একটু আশ্চর্য হও যে ভূতের রেজাল্ট। হ্যাঁ, লিখবা তুমি এক জিনিস, আমি তো তোমাদের খাতা দেখাইছি যে আসলে টিচাররা ভূতের রেজাল্ট করে নাকি তোমরা ভূতের লেখা লিখে আসো, কোনটা?
আমরাই লিখে আসি 300 খাতা আমরা দেখছি, তারপরে 5-6 জন ছাড়া বাকিগুলো সব ভুতুরে লেখা। নিজে জানে না সে কি নিজে লিখছে। আর ভাই সব টিচারের দোষ আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের দোষ যে কি ভুতুরে রেজাল্ট করছে। ওই জন্য আমার কাছে মনে হয়, আমি একবার পোস্টও তো দিয়েছিলাম ফেসবুকে যে আমাদের উচিত যে এই খাতাগুলো পোস্টে বাই পোস্টে পিতামাতার কাছে, অভিভাবকের কাছে পাঠিয়ে দেওয়া, ফাইনাল পরীক্ষার খাতা রেজাল্ট হয়ে যাবে, তারপরে খাতাগুলো সব আবার কলেজে চলে আসবে, দিয়ে কলেজ থেকে যার যার গার্জেনের কাছে পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে? তখন দেশে মান-সম্মান প্লাস্টিক হয়ে যাবে। ওই মান-সম্মানের ভয়ে তো পড়াশোনা করবে। আমার উদ্দেশ্যটা কি? তোমাকে রেজাল্ট দেওয়া তো না, আমার উদ্দেশ্য তোমাকে পড়াশোনা করানো, এটাই তো আমার উদ্দেশ্য নাকি? উদ্দেশ্যটা কি আমার দেশে শিক্ষা ব্যবস্থা বলো তো? তোমাকে রেজাল্ট দেওয়া শুধু, নাকি তোমাকে আমার শিখিয়ে একটু মানুষ তৈরি করা, যাতে আমার দেশ সহ আমরা সবাই মিলে ভালো চলি। কিন্তু যে দেশের উদ্দেশ্যই হয় রেজাল্ট দেওয়া, সে দেশ তো ভালো চলতে পারে না, এটা তো সম্ভব না। তুমি ঠান্ডা পানি দিয়ে চা দিচ্ছ আর তুমি গরম চা চাচ্ছ, তাহলে তো হবে না। তোমাকে তো একটা যেমন লক্ষ্য তেমন ভাবে তো কাজ করতে হবে। তাহলে আমরা ইচ্ছা মতো রেজাল্ট দিয়ে দিচ্ছি, শিক্ষার উদ্দেশ্য না, আর তুমি শিক্ষিত সমাজ চাচ্ছ, এটা কেমন করে হয় বলো? জি স্যার, এটার মাধ্যমে প্যারেন্টসদের মধ্যে একটা নতুন ধারণা তৈরি হয়ে যাবে আসলে লেখাপড়াটা কিভাবে করানো উচিত। অনেকে আছে মনে করে যে লেখাপড়া কিছুই না। এটা করতে কিন্তু বেশি সময় লাগবে না, নিজে পড়বে না, অন্যকে পড়তে বলবে। হ্যাঁ, আন্তরিক হলে পারে কিন্তু। স্যার একটা কথা বলি। হ্যাঁ বলো। স্যার আমার না টেনশন হয় না রেজাল্ট নিয়ে। আগে যেমন ছোটবেলায় রেজাল্ট নিয়ে অনেক টেনশন হইতো, এখন কেন জানি না টেনশনই হয় না কোনো। টেনশন না হওয়া একটা ভালো গুণ। ঠিক আছে? টেনশন না হওয়াটা আগে ছোট ছিলেন আর এখন বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে, হ্যাঁ, এইজন্য টেনশন না হওয়াটা ভালো গুণ। তবে স্যার মনে হয় কি যে এত চাপ নিয়ে কি হবে, যা হবার তা তো হবেই। হ্যাঁ, ওই এটাই হচ্ছে কথা যে যা হবার তাই হবে। এখন বাকি যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখান থেকে আমি ভাববো, বাকি চিন্তা ভাবনা বাদ। হ্যাঁ, ওকে। মানে পড়লে হবে, না পড়লে খারাপ হবে, শেষ। হ্যাঁ, শেষ। তো জানি যে হয় ছাই দিয়ে থালি বাসন মাজবো, আর নয়তো ভীম দিয়ে থালি বাসন মাজবো, যে কোনো একটা হবেই। হ্যাঁ, আচ্ছা। তো স্যার যে পরীক্ষা দিয়ে আসছি ওইটা তো আর চেঞ্জ করতে পারবো না। না, ওটা আমরা যতটুকু বলা সহজ ততটুকু আসলে বলা সহজ না, এই করা, তাই না? বলা সহজ হলেও এতটা করা সহজ না যে আমি স্যার কিছু মনে করি না, ভিতরে ভিতরে যেটা হওয়ার সেটা হয়। হ্যাঁ, আচ্ছা। তো ঠিক আছে, আমরা তাহলে লেটারটুকু একটু বাদ রাখলাম। তাহলে এই ব্রিফ কোশ্চেনগুলো তোমরা আবার একটু রিডিং দিয়ে নিবা। লেটারের পরবর্তীতে আমাদের কি আইটেম আছে জানো? লেটারের পরে হচ্ছে আমাদের রিপোর্ট। রিপোর্ট নিয়ে তো কতদিন আলোচনা করেছি, তাই না? আমরা একটু চলে যাবো হচ্ছে রিপোর্ট নিয়ে তো আলোচনা করা হয়েছে। হ্যাঁ, রিপোর্ট নিয়ে আলোচনা করা হয়েছে। আমি একটু এই জায়গায় একটু দেখে নিই আমাদের, আমি আরেকবার একটু দেখে নিই আমাদের আইটেমগুলো কি কি ছিল, না আমি আবার ভুলে যাচ্ছি। স্যার আমাদের তো নাকি অ্যাডভার্টাইজমেন্ট আছে। কোথায়? না, তোমাদের কোনো অ্যাডভার্টাইজমেন্ট নাই। ওটা হচ্ছে অনার্সের অন্য সাবজেক্টে যারা সেকেন্ড ইয়ারে পড়ে ওদের যে ইংলিশ আছে ওটাতে আছে। বুঝতে পেরেছো? জি স্যার। মানে অন্যদের যে ইংলিশ আছে, নন ক্রেডিট ইংলিশ বলা হয়, ওটাতে আছে। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ রে, এটা আমি ফেললাম কোথায়? যাদের কম্পালসারি আছে তাদের। হ্যাঁ, কম্পালসারি, ওটা আমাদের একসময় ছিল। এতে আমাদের ইংলিশের ছেলেমেয়ে একটু ভালো করতো। হ্যাঁ, এবং এটা থাকা উচিত ছিল। এতে গ্রামাটিক্যাল কিছু বিষয় তোমরা গুরুত্ব দিতে, কিন্তু সেটা যে হঠাৎ করে বাদ দিল কেন, এটা একটা প্রশ্ন। স্যার ওটাতে দেখলাম ইজিও ছিল অনেক। হ্যাঁ, ইজি। ওই যে ইজি কেন, অন্যের কাছে কেন ইজি না, তোমার কাছে ইজি কেন? কারণ তুমি পড়ো তাই। বুঝো না? ইংলিশের ছেলে মেয়ে 70-80 পাইতো, অন্যেরা পাইতো না, এই জন্য বাদ দিয়েছে। বুঝতে পেরেছো? অনেক বড় হিস্ট্রি। হ্যাঁ, কারণ আমরা তো ইংলিশের সাথে আছি, তো আমরা ভালো রেজাল্ট করতাম, এই জন্য আমাদেরকে বাদ দিয়েছে যে আমাদের আর কম্পালসারি পড়ার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা। তাহলে রিপোর্টের পর হচ্ছে নোটিশ, প্রেস রিলিজ, মেমো। আচ্ছা, তাহলে আমরা দেখি একবারে সরাসরি চলে যাই হচ্ছে নোটিশে যাই, এই অনুসারে যাই, প্রেস রিলিজে যাই আগে। হ্যাঁ, কারণ এই অনুসারে যেহেতু আমি লিস্টটা করেছি। প্রেস রিলিজ এখন যেগুলো আছে সেগুলো শর্ট শর্ট হয়ে যাবে। এখন আমরা একটু ওদিকে যেহেতু 35 পর্যন্ত পড়বো, একটু পরে যেহেতু তোমাদের শুরু করেছি। আচ্ছা, প্রেস রিলিজ সম্পর্কে কি আমাদের ধারণা তো আছে নাকি? প্রেস রিলিজটা কি আসলে বলো তো? ধরো আমি একটা নোটিশ দিয়ে নিই ওদেরকে। হ্যাঁ, প্রেস রিলিজটা কি বলো তো একজন,
কি জিনিস ছিল এটা? Press release is an official statement issued by a company to the media for the purpose of letting the public know of company developments. তাহলে একটা কোম্পানি নিউজ মিডিয়ার মাধ্যমে তার কোনো একটা হয়তো কোনো একটা ঘটনা আছে, কোনো একটা কিছু সে শুরু করতে যাচ্ছে, হ্যাঁ, এরকম কিছু ইনফরমেশন জনগণকে জানাবে। সেটার জন্য ওই কোম্পানি বা প্রতিষ্ঠান একটা চিঠি লিখে এডিটরের কাছে পাঠাবে, তাই তো এডিটরের কাছে দিবে। সেটাই হচ্ছে কি আমাদের প্রেস রিলিজ। আর এই প্রেস রিলিজটা লেখে হচ্ছে কি ওই কলেজের কোনো একজন দায়িত্বশীল ব্যক্তি, বিশেষ করে কাকে বলা হয়েছে জানো? কে এই কাজটা করে? হ্যাঁ, কার কাছে কে এই কাজটা করে বলো? প্রেস রিলিজটা লেখে কে? পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট বলে একটা কোম্পানি। হ্যাঁ, পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট। হ্যাঁ, কোম্পানি তো অবশ্যই করে, কিন্তু এই দায়িত্বটা কার? বলছে পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট বলা হয়। হ্যাঁ, যার কাজ হলো ওই কোম্পানির সাথে পাবলিকের একটা যোগাযোগ, কন্ট্যাক্ট সবসময় করা। আর এটার জন্যই দেখো বলছে কি, প্রেস রিলিজ ইজ অ্যান অফিশিয়াল স্টেটমেন্ট ইস্যুড বাই আ কোম্পানি টু দ্য মিডিয়া টু পাবলিশ ইফ দে উইশ। হ্যাঁ, যে তারা কোনো একটা কিছু পাবলিশ করতে চাচ্ছে জনগণের উদ্দেশ্যে। হ্যাঁ, দেখো বলছে কি যে প্রেস রিলিজ আসলে কোনো রিপোর্টার লেখে না। প্রেস রিলিজ আর রিটেন বাই দ্য কোম্পানিজ, নট বাই আ রিপোর্টার। রিপোর্টার লেখে না, লেখে কে? কোনো কোম্পানি লেখে, তাই না? কোনো একটা কোম্পানি লেখে। এখন প্রেস রিলিজ দেখো এখানে পারপাসটা গেল, আমরা একটু ফরম্যাটটা যদি দেখে আসি। আচ্ছা, ফরম্যাট তো আমি এখান থেকেই দেখাই, তাহলে ফরম্যাটের ভিতরে সব কথা আছে, ব্রিফ কোশ্চেনের বাকি সব কিছু বলা যায়। দেখো প্রেস রিলিজ কি এবং প্রেস রিলিজ উদ্দেশ্য, এই দুটো তিনটে প্রশ্ন করছে। তাহলে প্রেস রিলিজ হচ্ছে, দেখো প্রেস রিলিজ ইজ আ পিস অফ নিউজ অর ইনফরমেশন দ্যাট কোম্পানি সেন্ড আউট টু ইনফর্ম দ্য পাবলিক অ্যান্ড দ্য প্রেস অ্যাবাউট সামথিং নোটworthy or of a material significance. Press release are usually handled by a company's public relation department. এর উদ্দেশ্যটা কি? The primary function of a press release is to quickly publicize information that may have a significant impact or of a particular interest to a large and unrelated group of people. মানে কোম্পানির সাথে সে সরাসরি রিলেটেড না, কিন্তু তাদেরও জানা দরকার। এরকম যে কোনো একটা, মনে করো আমাদের কলেজ, মনে করো কোনো একটা করতেছে, যে একটা মানে কোনো একটা কি বলবো ট্রেনিং, মনে করো কম্পিউটার ট্রেনিং একটা প্রোগ্রাম চালু করতে যাচ্ছে, যেটাতে তোমার কলেজের স্টুডেন্টরা ছাড়াও বাইরের অনেকেই এখানে যুক্ত হতে পারবে। তাহলে এটা কি নোটিশে দিবে না প্রেস রিলিজে দিবে জনগণকে জানানোর জন্য? যদি স্টুডেন্টকে জানানোর প্রয়োজন হয় তাহলে কিসে দিবে? নোটিশে নাকি? নোটিশে দিবে। আর জনগণকে জানানোর প্রয়োজন হলে সেটা প্রেস রিলিজে দিবে। তাহলে পাবলিক অর প্রাইভেট অর্গানাইজেশন মেক ইউজ অফ দিস ফর্ম অফ কমিউনিকেশন। দেখো প্রেস রিলিজের একটা ব্যাপার হলো, আমি দেখাই, এটা ঠিক অনেকটা কিসের মতো? রিপোর্টের মতোই তো নাকি? রিপোর্টে যা যা থাকে এখানেও তাই থাকে, কিন্তু রিপোর্টটা হচ্ছে প্রেস রিলিজের একটা অংশ। এইটুকু হচ্ছে আমাদের রিপোর্ট হয়, এইটুকু হচ্ছে আমাদের রিপোর্ট। যে রিপোর্টটা আমি পাবলিশ করবো, আমি নিজেই লিখে দিব, সংগঠনের হয়ে আমি নিজেই লিখে দিব। তাহলে রিপোর্টে কি কি থাকে? তার একটা হেডলাইন থাকে, তাই তো? তারপরে এখানে আর বাইলাইন টাইলাইন আসবে না, কারণ এটা তো স্টাফ রিপোর্টার লিখবে না, আমার প্রতিষ্ঠানই লিখবে। এখানে অবশ্য ডেডলাইন বা পেজ লাইন থাকবে, তারপর লিড প্যারাগ্রাফ থাকবে, বডি থাকবে, সবই থাকবে। কিন্তু এইখানে একটা বিষয় থাকে, সেটা হলো কি, ফর ইমিডিয়েট রিলিজ, অথবা কোনো একটা ডেট দিয়ে দিবে। মানে আমি মনে করো একটা নিউজ পত্রিকার মাধ্যমে প্রকাশ করব, এখন সেটা কি আমি পত্রিকার অফিসে পাঠানোর সাথে সাথেই বা প্রেসের কাছে পাঠানোর সাথে সাথেই কি তারা প্রকাশ করে দিবে, নাকি এক সপ্তাহ পরে করবে? এরকম কিছু একটা ডেডলাইন দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? তো এই ডেডলাইনটাকে বলা হয়ে থাকে এমবার্গো। এমবার্গো মানে কি? যে কোনো একটা নির্দিষ্ট ডেটের আগে নিষেধাজ্ঞা। হ্যাঁ, নিষেধাজ্ঞা মানে কি? কোনো একটা নির্দিষ্ট ডেটের আগে ওটাকে প্রকাশ করা যাবে না, এটা তুমি বলে দিলা, তাই না? আর এখানে কি আমি কি বলেছি? ইমিডিয়েট রিলিজ। ইমিডিয়েট রিলিজ মানে কি? তোমার হাতে পড়ার সাথে সাথে সুযোগ থাকলেই তুমি কি করবা? প্রেসে বা নিউজ পেপারের মাধ্যমে প্রকাশ করে দিবা। তাই এই জন্য এইখানে আমরা প্রেস রিলিজের মধ্যে মূল রিপোর্টটাকে আলাদা করে রাখার জন্য আমরা কি করি? এখানে একটা এন্ডিং সাইন দিই, তাই না? এই যে এটা হচ্ছে কি এন্ডিং সাইন, বুঝতে পেরেছ? তাহলে এটা কেন দিই? এই পুরোটা কি, এই পুরোটা এখান থেকে শুরু করে পুরো পেজে যা আছে এখান থেকে শুরু করে পুরোটা হচ্ছে আমার প্রেস রিলিজ।
কিন্তু নিউজটা হচ্ছে আমার এখান থেকে এই পর্যন্ত। তাহলে প্রেস রিলিজের মধ্যে নিউজটাকে একটু আলাদা করার জন্য একটা এন্ডিং সাইন দেওয়া থাকে। তারপর এন্ডিং সাইনের নিচে থাকে কি, এটা বলতে পারবা এটা কি জিনিস ছিল জানো? বয়লার প্লেট। হ্যাঁ, বয়লার প্লেট, তাই না? বয়লার প্লেট কি জিনিস? বয়লার প্লেট হচ্ছে যে সংগঠন এই নিউজটা পাঠাবে তার সম্পর্কে বেসিক কিছু ধারণা, তাই তো, বা কিছু কথা। তারপরে থাকে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। কন্ট্যাক্ট ইনফরমেশন কার কাছে, মানে কার ইনফরমেশন হবে এটা? ওই যে পাবলিক রিলেশনের যে প্রধান বা যে এইটা লিখছে বা প্রেসের লোকদের যদি মনে হয় আমার প্রতিষ্ঠানে কারোর সাথে যোগাযোগ করা প্রয়োজন, তার সম্পর্কে ডিটেল ইনফরমেশন আমরা এখানে পাওয়ার জন্য একটা ঠিকানা বা আমরা দিয়ে দিব। তো এইভাবে মোটামুটি আমরা একটা প্রেস রিলিজ লিখে থাকি। তাহলে প্রেস রিলিজে থাকে হচ্ছে কি, এইবার প্রতিষ্ঠানের লোগো সহ, হ্যাঁ, তার প্রতিষ্ঠানের নাম, তারপরে আমি এখানে দিয়ে দিব যে কখন প্রকাশ করতে হবে, এমবার্গো ডেট, তারপরে আমি পুরো রিপোর্টটা দিব, তারপরে এন্ডিং সাইন দিব, তারপরে হচ্ছে আমার বয়লার প্লেট দিব, তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশন দিব। এই হচ্ছে আমাদের প্রেস রিলিজের একটা ফরম্যাট, ঠিক আছে? দেখো এই জায়গায় বলা হচ্ছে না যে হেডিং থাকবে, দেখো, তারপরে সাবহেড থাকবে, সেটা হচ্ছে নিউজের, ডেডলাইন থাকবে, লিড বা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ থাকবে, বডি থাকবে, বয়লার প্লেট থাকবে, সোর্স থাকবে, সোর্সটা দেওয়া যেতে পারে এখন ইমেল টিমেল, মিডিয়া কন্ট্যাক্ট ইনফরমেশন, একটু মিউট রাখো, মিডিয়া কন্ট্যাক্ট ইনফরমেশন। আচ্ছা, মিডিয়া কন্ট্যাক্ট ইনফরমেশনটা কার হবে? যার সাথে যোগাযোগ করার প্রয়োজন হবে। আর এন্ডিং নোটেশনটা এখানে দিয়েছে। এন্ডিং নোটেশনটা কি সবার শেষে দিব নাকি নিউজের শেষে দিব? কোনটা? নিউজের শেষে দিব। নিউজের শেষে। এইটা একটু খেয়াল করবা, এখানে একটু মিস্টেক আছে, কারণ এই জায়গাতে এবার দেখো আমরা যদি আবারও দেখি আরেক জায়গাতে দেওয়া আছে, দেখো লেটার হেড বা লোগো সহ অর্গানাইজেশনের নাম, তারপর রিলিজ ডেট অর টাইম, যেটা আমি ইমিডিয়েট রিলিজ করছি নাকি স্পেসিফিক ডেটে দিব, তারপর নিউজের হেডলাইন, ডেডলাইন, হ্যাঁ, তারপরে বডি, বয়লার প্লেট, কন্ট্যাক্ট ইনফরমেশন, এইগুলোই মেনলি থাকে। যেমন এখানে আমরা দেখতেছি, তাই না? এটা হচ্ছে প্রতিষ্ঠানের লোগো সহ নাম। এখানে অবশ্য ডেটটা দেওয়া লাগে না, এই জায়গায় ডেটটা দেওয়ার দরকার নেই। এই জায়গায় মনে করি আমরা ইমিডিয়েট রিলিজ, তারপর হচ্ছে হেডলাইন, তারপর নিউজ, তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশন। এখানে আমরা দেখো ইয়ারটা দেয়নি কিন্তু, হ্যাঁ, এর এন্ডিং নোটেশন দেয়নি। বইয়ে দেখো কোনো জায়গায় কিন্তু এন্ডিং নোটেশন দেয়নি, জাস্ট সংক্ষেপে। জি স্যার, বইয়ে একটাও ঠিকঠাক দেয়নি। আপনি যেটা দিছিলেন আমরা ফার্স্ট ইয়ারে ওটাই পড়ছিলাম। তাহলে ওইটা যদি জানো তাহলে তো এখানে মনে করো ব্রিফ কোশ্চেন আনসারগুলো সব এখানেই দেওয়া আছে। তাহলে প্রেস রিলিজ কি, তারপর হচ্ছে প্রেস রিলিজ কেন দেওয়া হয়, তারপরে ডেডলাইন কি, ওই যে ডেডলাইন কোথায় ঘটনাটা ঘটেছে, তাই না? বয়লার প্লেট কি, যে ইট ইজ আ শর্ট প্যারাগ্রাফ গিভিং ইনফরমেশন অ্যাবাউট দ্য কোম্পানি অর্গানাইজেশন দ্যাট সেন্ডস প্রেস রিলিজ টু দ্য মিডিয়া। এমবার্গো কি, এমবার্গো হচ্ছে একটা ডেট, তাই তো? দেখো, এমবার্গো ইজ আ পিস অফ নিউজ অর ইনফরমেশন উইল নট বি পাবলিশ বিফোর আ স্টেটেড ডেট অর টাইম। তাহলে কোনো একটা ডেট অর টাইমের আগে তুমি মানে নিউজটা প্রকাশ করতে পারবে না, সেটা জানিয়ে এমবার্গো দেওয়াটাকে বলা হচ্ছে। এই হচ্ছে বেসিক কিছু ধারণা প্রেস রিলিজ সম্পর্কে। কি বুঝতে পারছো? স্যার ডেডলাইনটা কি? ডেডলাইন রিপোর্টে পড়লা না? রিপোর্টে প্রেস লাইন বা ডেডলাইন পড়নি? রিপোর্টে কোথায় থাকে সেটা? স্যার ডেডলাইন না ডেডলাইন। ও ডেডলাইন তো আমরা লেটারে পড়লাম, এখানে তো ডেডলাইন লাগে না। এখানে কি ডেডলাইন লাগে না? হ্যাঁ, ডেডলাইন কি একটা সীমা, যেটা আমরা লেটারে পড়লাম, যে ওই লাইনের ওই ডেডলাইন মানে আমি তোমাকে তো বুঝাই দিলাম যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ওটা তোমাকে জমা দিতে হবে, বোঝনি? সময়সীমা। হ্যাঁ, যে তোমাকে আমি বললাম যে তোমরা এই হোমওয়ার্কটা করে আগামী সোমবারের মধ্যে জমা দিবা, এটা কি তাহলে আগামী সোমবার? তাহলে কয় তারিখ হবে? আগামী সোমবার মনে করো 24। আমি বললাম যে 24 তারিখের মধ্যে তোমরা এই অ্যাপ্লিকেশনটা লিখে জমা দিবা, তাহলে এটা কি ডেডলাইন নাকি ডেডলাইন? ডেডলাইন, তাই তো, সময়সীমা। আর ডেডলাইন কই থাকে? নিউজে, যে রিপোর্টে থাকে ডেডলাইন, যে কবে ওই নিউজটা ঘটেছে, হ্যাঁ, বা কবেকার নিউজ, ঠিক আছে? এবং সে জায়গায় কি থাকে? প্রেস লাইন বা ডেডলাইন বলা হয়, যেখানে আমরা কোথায় ঘটেছে তার ঠিকানা, মানে তার শহরের নাম অথবা জেলার নাম বা যার নাম হবে, আর সাথে হচ্ছে সেই তারিখটা আমরা দিয়ে দিই, এটা হচ্ছে ডেডলাইন। আর ডেডলাইন হচ্ছে সময়সীমা, হ্যাঁ। আর এমবার্গো ডেট হচ্ছে কি? এমবার্গো ডেট হচ্ছে কোনো সময়ের আগে কাজটা করা যাবে না, পরে করতে হবে, যে এর আগে তুমি এটা করতে পারবে না, এটা হচ্ছে এমবার্গো ডেট, ঠিক আছে? ডেডলাইন হলো কোনো সময়ের আগেই কাজটা করা, এমবার্গো ডেট হলো কোনো সময়ের আগে না, ওই সময়ের পরে করতে হবে, আর ডেডলাইন হলো রিপোর্টের একটা লাইন যেখানে আমরা ডেটটা দিয়ে দিই, এটা হচ্ছে ডেডলাইন, ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? তাহলে প্রেস রিলিজের সাথে রিপোর্টের একটা লিঙ্ক আছে, তাই না? তাহলে রিপোর্টটাই আমরা প্রেস রিলিজের মাধ্যমে প্রেসের কাছে পাঠাই, যে আপনারা আমার হয়ে এটাকে আপনাদের নিউজ পেপারে প্রকাশ করে দিবেন। এইটা বয়লার প্লেট কি বোঝা গেছে তো? বয়লার প্লেট এটা পরীক্ষায় আসে বেশ গুরুত্বপূর্ণ কথা।
বয়লার প্লেট কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এখানে দুটা কোশ্চেনই বেশি আসে ঘুরে ফিরে, একটা হচ্ছে এম্বার্গো ডেট কি, আর হচ্ছে বয়লার প্লেট কি, আর যদি আসে প্রেস রিলিজ কি, এই তিনটা কোশ্চেনই ঘুরে ফিরে। আচ্ছা, তাহলে প্রেস রিলিজ নিয়ে গেল কথা। এরপর প্রেস রিলিজের পরে আছে হচ্ছে নোটিস। এই যে নোটস মিনিটস, এগুলো যেহেতু তোমাদের পরীক্ষাতে নাই, এগুলো তো আমরা পড়বো না। আমরা একটু তাহলে এখন নোটিস এবং মেমোটা দেখি, তাই তো? নোটিস এবং মেমো, নোটিস এবং মেমোর মধ্যে পার্থক্য কি মনে আছে? জি স্যার, নোটিস হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে বা স্টুডেন্টের মধ্যে, শিক্ষকের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, কাস্টমারদের সাথে রিলেশন হলে নোটিস হবে। কাস্টমার কি, মনে করি স্টুডেন্টরা আমার কলেজের কাস্টমার, তাই তো? তারপরে হাসপাতালে রোগীরা কাস্টমার, তারপর হচ্ছে ব্যাংকে যারা টাকা জমা দেয়, টাকা তোলে, এরা হচ্ছে কাস্টমার। তাহলে কাস্টমারের সাথে রিলেটেড। আর মেমোটা হচ্ছে ওই প্রতিষ্ঠানের অফিসের কর্মকর্তাদের মধ্যে নোটিস, মানে অফিসের কর্মকর্তাদের মধ্যে যদি কোনো যোগাযোগের প্রয়োজন হয়, যেমন প্রিন্সিপাল স্যার যদি কোনো টিচারকে জানায়, বা হচ্ছে ব্যাংকের ম্যানেজার যদি ক্যাশিয়ারকে কোনো কিছু জানায়, বা প্রতিষ্ঠানের সকলকে জানাতে চায়, তাহলে মেমোর মাধ্যমে। এখন অবশ্য সেটা নোটিসের অবয়বে দেওয়া হয়, প্র্যাকটিক্যালি এর ইউজটা কম মেমোটা একটু অন্য পারপাস ইউজ করা হয়, কিন্তু জেনারেল পারপাসটা এরকম। তো প্রথমে নোটিস আছে দেখো, আর নোটিস ইজ আ রিটেন অর প্রিন্টেড অ্যানাউন্সমেন্ট গিভিং ইনফরমেশন দ্যাট সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন। তাহলে নোটিসের সংজ্ঞার ভিতরে নোটিসের পারপাস লুকিয়ে আছে। পারপাস কি, যে অ্যানাউন্স করা বা ডিসপ্লে করা যে সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন, বা স্পেসিফিক গ্রুপের প্রতি আমরা ইনফরমেশন দিয়ে দিচ্ছি। নোটিস কোথায় মানে টাঙ্গানো হয়? নোটিস তো নোটিস বোর্ডেই দেওয়া হয় নাকি? নোটিস বোর্ডে বা এমন কোনো জায়গায় দেওয়া হয়, বা দেওয়ালে মেরে দেওয়া হয়, সেটা দেওয়া হয় যেখানে থেকে সকলের নজরে পড়তে পারে, এরকম একটা জায়গা। হ্যাঁ, এইটা। তাহলে একটা নোটিসের ফরম্যাটে কী কী থাকে? একটা নোটিসের ফরম্যাট কী কী থাকে বলো? নোটিস অর্গানাইজেশন নেম থাকবে, হ্যাঁ, প্রথমে কি থাকবে? অর্গানাইজেশন নেম থাকবে, হেডিং থাকবে, বডি থাকবে। নোটিস নামক শব্দটা থাকবে নাকি, বড় করে লেখা থাকবে নোটিস, তারপর একটা হেডিং থাকবে, তারপরে বডি থাকবে লেটারের, তারপর শেষে যে লিখেছে তার সিগনেচার নেম, এগুলো থাকবে। যেটা আমি যদি এখানে একটা দেখাই, যে একটা ফরম্যাট অফ আর নোটিস, এই যে দেখো এখানে ওই নোটিস কি, নোটিস পারপাস কি, এই সংজ্ঞাটাই পরীক্ষাতে ঘুরে ফিরে দেখা যায়। এই যে মনে করো নেম অ্যান্ড লোগো অফ দ্য অর্গানাইজেশন থাকবে, তারপর ডেট থাকবে। ডেট আমরা বলেছিলাম কি এইভাবে লিখতে, এইভাবে না, এইভাবে লিখতে নিষেধ করছিলাম, তাই তো? এইভাবে সংক্ষেপে না লিখে আমরা এইভাবে একটু ইলাবোরেশন লিখবো। তারপর নোটিস শব্দটাকে এরকম বড় হাতের দিয়ে একটু বোল্ড করে আমরা লিখবো, যেটা একটা নোটিস। তারপর এখানে হেডিংটা থাকে যে কী বিষয়ে নোটিসটা দেওয়া হয়েছে, তারপর বডির ভিতর যা থাকা তাই আছে, তারপর সিগনেচার নেম এর ইত্যাদি ইত্যাদি। যেটা আমি যদি এখানে দেখাই, যে এটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের লোগো সহ, তারপর ডেট, এটা আবার নোটিস নামক এই শব্দটা এরকম বড় করে দেওয়া আছে। নোটিস হচ্ছে কি সম্পর্কে, অ্যানুয়াল স্পোর্ট কম্পিটিশন এত, তারপর থেকে আমার বডির ভিতরে নোটিস সম্পর্কে বিস্তারিত কথা, তারপরে হচ্ছে আমাদের সিগনেচার সহ প্রিন্সিপাল বা যে দিবে তার কথা। এই হচ্ছে মেনলি ব্যাপার। তাহলে নোটিস কি, নোটিসের পারপাস কি, এই 2-3টা কোশ্চেন মনে রাখলেই মোটামুটি ব্রিফে কোশ্চেন নোটিস থেকে খুব একটা দেখা যায় না, নোটিস বা মেমো থেকে। কি বুঝতে সমস্যা হলো? তো যদি তোমরা লিখে থাকো, কি বোঝা গেছে কি কি থাকবে এখানে? জি স্যার। জি স্যার। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো। স্যার ফার্স্ট ইয়ার থেকে এই প্রশ্ন আমার মনের মধ্যে ছিল, সেজন্য বলছি। স্যার এই আপনার এই ফরম্যাটে আছে নোটিসের পর প্রায় 2 স্পেস বা 2 লাইন ফাঁকা, তারপর হেডিং, তারপরও 2 লাইন ফাঁকা, তারপর হচ্ছে বডি। কিন্তু যেইগুলা লেখা আছে মানে প্রশ্নের উত্তর যেগুলো, যেই নোটিশগুলো, সেগুলোতে একটু পার্থক্য। মানে 2 লাইন বলতে এখানে এই যে এখানে কি 2 লাইন ফাঁকা আছে? জি না স্যার। তাহলে কোন জায়গায়? ওই যে এতক্ষণ যেটা ছিল আমাদের সামনে সেটার কথা বলছি। এখানে ফাঁকাটা পড়ে গেছে আর কি। এখানে 2 লাইন ফাঁকা তো না, 1 লাইন ফাঁকা। হ্যাঁ, এটা একটা লাইন ফাঁকা, এটা 1 লাইন ফাঁকা, ঠিক আছে? এটা 1 লাইন, এই যে 1 লাইন ফাঁকা, একটু বোল্ড করে আছে বলে একটু বেশি ফাঁকা লাগতেছে। এই লেখাটা কি একটু বড় না? জি স্যার। এই যে দেখো 1 লাইন ফাঁকা, এখানে কি একটা লাইন ধরবে? এখানে কি 2টা লাইন ধরবে? দেখো আমি যদি এটা লিখি, ধরবে? 2টা লাইন আসবে? স্যার ওই নোটিসের কথাই বলছি, যে নোটিসের ওইখানে মনে হইতেছিল যে 2 লাইন ফাঁকা, সেজন্য জিজ্ঞাসা করছি। এখানে 1 লাইনই আছে, মেনি এখানে যে ইয়া পড়ে গেছে একটু এই জায়গায়, এইখানে অনেক সময় যে স্পেসটা এখানে চলে এসেছে এই জন্য। তাছাড়া এখানে একটাই ওয়ার্ড ধরবে, একটা লেটার ধরবে, ঠিক আছে? একটা লাইন ধরবে।
একটা লাইন স্পেস থাকবে, সব জায়গায় একটা লাইন স্পেস থাকবে। এই আচ্ছা, আমি একটু কল ধরে নিই একটা, হ্যাঁ একটু ওয়েট করো প্লিজ। জি স্যার। জি স্যার। ওকে, আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? আমি এগুলো যেহেতু শেয়ার করে দিব, এগুলো তোমার সাথে দিব, তোমরা একটু দেখে নিবা, তাহলেই হবে বিষয়টা। কারণ নোটিশ তো তোমাদের পার্ট সিতে লিখতে হবে, হ্যাঁ পার্ট সিতে কিন্তু নোটিশ আছে, এই জন্য এই ফরম্যাটগুলো তো আমরা আলোচনা করবো যখন পার্ট সিতে একটু আসবে, তখন আমি দেখাই দিব। এই জন্য আর যেহেতু তোমরা অলরেডি পড়েছো, এই জন্য আমি সময়টা বেশি দিচ্ছি না এখানে, কারণ এখানে সময় বাদ দিয়ে আমাদের হিস্ট্রিতে যেতে হবে খুব দ্রুত। আবার কল দিয়েছে, দাঁড়াও একটু। আচ্ছা স্যার অ্যাডভান্স রিডিং রাইটিং শেষ হলে কি মানে এই পার্টটা শেষ হলেই হিস্ট্রিতে যাবেন? হ্যাঁ, রিডিং 1টা আমরা শেষ করে তারপরে আমরা চলে যাব হচ্ছে হিস্ট্রিতে, আবার পরের বারে সে রিডিং 2তে ঢুকবো, ঠিক আছে? এরকম করে চক্র করে চলবো, কারণ আমাদের কি করা হয়েছে, 2টা ড্রামা পড়া হয়েছে, তাই না? তারপরে 2টা পয়েমের 2টা রাইটার শেষ করেছি, তারপরে অ্যাডভান্স রিডিং রাইটিংয়ের অন্তত রাইটিং 1 এবং রিডিং 1 আমরা শেষ করেছি, তাই না? এবার আমরা হিস্ট্রিতে চলে যাবো, হিস্ট্রিতে আবার আমরা 2টা বা 3টা এইজ পড়বো, এইজ পরে আবার আমরা ড্রামাতে ফিরে যাব। মোটামুটি 3 চক্র হলেই আমাদের শেষ হয়ে যায়, হ্যাঁ 3 চক্রেই আমরা শেষ করি। এটা ফার্স্ট চক্র যাচ্ছে, যেখানে 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে, তারপরে আমরা সেকেন্ড চক্রে আসবো, সেখানে আসবে, এভাবে করে আমরা শেষ করব। তাহলে দেখো মোটামুটি ফার্স্ট ইয়ারে আমাদের 9 মাস মতো লাগছিল, তাই না? 8-9 মাস। ওইরকমই সেকেন্ড ইয়ারেও মোটামুটি 9-9.5 মাস মতো লাগে, মানে 2-4টা ক্লাস একটু কম বেশি হয়, তাছাড়া ওর ভিতরে হয়ে যায় যদি টেক্সট পড়ে আমরা। আচ্ছা, এরপর আমরা তাহলে নোটিশটা দেখলাম, নোটিশের পর আমরা একটু মেমোটায় চলে আসি, তাহলে হয়ে যাবে। জাস্ট তোমাদেরকে একটু পড়ানোর জন্যই এই ইয়াটা করা, তাছাড়া এটা দরকার ছিল না, কারণ ফার্স্ট ইয়ারের সব পড়া এখানে আছে। আর তোমাদেরকে না পড়ালে তো তোমরা পড়ো না। এই যে ফার্স্ট ইয়ারের ব্যাচটা আমি একদম ইয়া করে দিয়েছি, মানে আমি দেখলাম যে তোমাদের ফার্স্ট ইয়ারে তো একটা ইয়া ছিল, হ্যাঁ দিন দিন কেমন জানি পড়াশোনার মানে আমরা তো ধরতে পারতেছি টিচার হিসাবে, 10 বছর হয়ে গেল, মানে দিন দিন আগের স্টুডেন্টদের মধ্যে পড়াশোনার যে একটা গতি ছিল, ক্লাসে উপস্থিতি ব্যাপার ছিল, এটা যেন আস্তে 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 একদম কমতে কমতে এমন পর্যায়ে চলে আসছে যে এটাকে আর কেউ গুরুত্বই দিচ্ছে না। হ্যাঁ, খুবই খারাপ অবস্থা। এটা দেখে মনে হচ্ছে যে দেশের পরিস্থিতি, দেশের সরকার ব্যবস্থা সহ সব কিছু মিলে এই ঝামেলাটা ঘটে গেছে। আচ্ছা, মেমোটা তাহলে কি জিনিস? দেখো, মেমো হচ্ছে কি, মেমো ইজ আ টাইপ অফ মেসেজ সেন্ড টু মেম্বার্স উইদিন আ বিজনেস অর অর্গানাইজেশন। দেখো তাহলে মেমো হচ্ছে এটা এক ধরনের মেসেজ বা নোটিশ টাইপের জিনিস, যেটা ওই প্রতিষ্ঠানের মধ্যে যারা মেম্বার রয়েছে, অফিসিয়াল রয়েছে বা কর্মকর্তা রয়েছে, তাদের কাছে জানানোর জন্য মেমোটাকে ব্যবহার করা হয়। মেমো ইজ দ্য শর্ট ফর, দেখো শর্ট ফর্ম কিসের? মেমোরান্ডাম আর রিমাইন্ডার নাকি? ইজ ইউজুয়ালি আ গ্রুপ মেসেজ, হ্যাঁ, যেটা one person to several recipients. Originally a memo was written or typed on paper and exchanged through an inter-office mail system. ইন্টার-অফিসে পাঠানো হয়, অফিসের মানে কোনো ক্যারানির মাধ্যমে পাঠানো হয়, অথবা মেলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়। পারপাসটা কি তাহলে? The main purpose of a memo or memorandum is to communicate something of immediate importance to people within a business organization. একই কথা, ওই নোটিশে যেভাবে ছিল ফরম্যাটটা এখানেও ঠিক একই ধরনের। দেখো, নেম এবং লোগো থাকবে অর্গানাইজেশনের, তারপরে মেমো শব্দটা থাকবে। পার্থক্যটা হলো এই জায়গাতে কার কাছে দেওয়া হচ্ছে, কার কাছ থেকে যাচ্ছে, ডেটটা কি, এবং একটা রেফারেন্স নাম্বার থাকে। হ্যাঁ, যেহেতু একটা অফিসিয়াল, তাই তো, ইন্টার অফিস, তাই তো, মানে ইয়া তো ইন্ট্রা আর কি না, ইন্টার অফিসের মধ্যেই, এই জন্য একটা রেফারেন্স নাম্বার দিতে হয়, কারণ রেফারেন্স ধরে পরবর্তীতে মানে এটার যদি কোনো কনফ্লিক্ট হয় সেটাকে রেজুলেশন করতে হয়, তাই না? এই জন্য তাহলে কি থাকবে, কার কাছে দেওয়া হচ্ছে নোটিশটা, এই মেমোটা কার কাছ থেকে যাচ্ছে। যেমন প্রিন্সিপাল স্যার মনে করো টিচারদের উদ্দেশ্যে দেবো, তাহলে কি লিখবো? অল দ্য টিচার, তাই তো, আর এটা হচ্ছে প্রিন্সিপাল স্যার, আর ডেট কবে, আর হচ্ছে রেফারেন্স। তারপর সাবজেক্ট থাকবে এখানে, মেমোতে কি থাকবে? সাবজেক্ট। যেমন রিপোর্টে কি ছিল, এই নোটিসে ছিল হেডলাইন, তাই তো, মানে হেডিং ছিল, আর সাবজেক্ট থাকবে। তারপরে বডি যেমন হয় তেমন, আর সিগনেচার, নেম, রেজিগনেশন। অর্থাৎ নোটিসের মতোই, শুধু পার্থক্যটা হচ্ছে এই দুটা জায়গাতে। তাছাড়া এটা তারপরে বডি, সিগনেচার একই রকম, শুধু এই জায়গাটা আমরা একটু খেয়াল করবো। যেমন এখানে যদি আমরা দেখি, দেখো এখানে একই জিনিস, মেমোরান্ডামটা লিখেছি, অল দ্য টিচার্স ফ্রম দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা প্রিন্সিপাল, তারপর ডেট, তারপরে হচ্ছে মনে করো একটা রেফারেন্স, তারপর সাবজেক্ট এখানে দিয়েছি, তারপরে মূল বডিতে আমার নিউজটা থাকবে, মেসেজটা থাকবে,
আর শেষে কার কাছ থেকে যাচ্ছে সিগনেচার সহ লিখে দিব। এটা হচ্ছে আমাদের মেমোর ফরম্যাট। এখন তাহলে ব্রিফ কোশ্চেনগুলো কী কী আছে মেমোতে আমরা একটু দেখে নিই। দেখো মেমো কি, হোয়াট ইজ মেমো? তাহলে মেমো হচ্ছে মেমোরান্ডামের শর্ট ফর্ম। এটা আসলে কি রিটার্ন মেসেজ, যেটা আমরা আগে পড়লাম। পারপাসটা কি সেটাও তোমরা বুঝেছ। কার কাছে মেমো লেখা হয়? ওই জুনিয়র থেকে সিনিয়র বা সিনিয়র অফিসার থেকে জুনিয়র বা ইকুয়াল র্যাঙ্কের মেসেজ, মানে ইন্টার অফিস যেহেতু, অতএব অফিসিয়ালদের মধ্যেই এটা লেখালেখি করা হয়। এই বেসিক প্ল্যান কি এগুলো নিয়ে আমাদের তো জানার দরকার নেই। এই তো মোটামুটি মেমো নিয়ে এই হচ্ছে আলোচনা। এর কত প্রকার কী কী এগুলো আমাদের এখানে এখন আর দরকার নেই। ঠিক আছে, এই যে দেখো ফরম্যাটটা এখানে দিয়ে দিয়েছে। ফরম্যাটের জায়গাটা একটু বিশেষ করে খেয়াল রাখবা। একটু বইটা তোমরা একটু ঘেটে দেখে নিলেই হয়ে যাবে। ঠিক আছে, এই হলো মোটামুটি আমাদের রাইটিং 1-এর জন্য যে যে টপিকগুলো আছে তার ভিতর থেকে কিছু ব্রিফ কোশ্চেন আলোচনা। তো আমি অলরেডি তোমাদের এখানে ব্রিফ কোশ্চেনের একসাথে লিস্ট করে দিয়েছি, যেগুলো তোমাদের ফার্স্ট ইয়ারের কোশ্চেন থেকে তোমরা জাস্ট সংগ্রহ করে নিবা। ঠিক আছে, আমি শিটটা একবারে দিয়ে দিব আপডেট করে, তোমাদের কাজ হবে। আমি উত্তরটা যেহেতু ফার্স্ট ইয়ারের শিটগুলো দিয়ে দিচ্ছি, তাই ফার্স্ট ইয়ারের শিট থেকে তোমরা উত্তরগুলো ওখান থেকে কালেক্ট করে নিবা। আমার কথা কি বোঝা গেল? জি স্যার। দেখো এই শিটে আমি অলরেডি প্রত্যেকটা টপিক থেকে আলাদা আলাদা করে ব্রিফ কোশ্চেনের ইম্পর্টেন্ট ব্রিফ কোশ্চেনগুলো লিস্ট করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানেই তো দিয়েছি। স্যার ইন্টার টুর্নামেন্ট, ইন্টো টুর্নামেন্ট, ওই যে আন্তঃ টুর্নামেন্ট, স্যার একটু ছোট করে বুঝাই দিবেন। ইন্টার, ইন্টো। ইন্টার মানে হচ্ছে, মনে করো ইন্টার মানে হচ্ছে তোমার ইংলিশ ডিপার্টমেন্টের সাথেই হবে। ঠিক আছে তো, এটা হচ্ছে ইন্টার। বা ইন্টার কলেজ মানে হচ্ছে কলেজের মধ্যেই হবে। বুঝতে পেরেছো? কলেজের বিভিন্ন ডিপার্টমেন্ট, কলেজের বিভিন্ন প্রতিষ্ঠান, এরকম আর কি বিষয়টা। দেখো কম্পিউটারের ইয়া পড়োনি তো? আমরা কম্পিউটারে পড়ছিলা কম্পিউটারের, হ্যাঁ কম্পিউটারে ইন্টার, হ্যাঁ বলো। আইসিটি পড়োনি? পড়ছিলা? পড়ছি তো। জি স্যার। দেখো ইন্টার আর ইন্ট্রার মধ্যে পার্থক্য কি দেখো, বলছে কি ইন্টার হচ্ছে বিটুইন, তাই তো, হোয়াইল ইন্ট্রা হচ্ছে উইদিন। এইখানে কম্পিউটারে এটা যেটা বোঝায়, দেখো তাহলে ইন্ট্রা আর ইন্টার, দেখো ইন্ট্রা মানে কি উইদিন মানে কিসের মধ্যে বলবো? একটা প্রতিষ্ঠানের মধ্যে। ঠিক আছে তো, মনে করো আমরা অনেক সময় বলি না যে এই যে ইন্টারনেট আর ইন্ট্রানেট। তাহলে ইন্টারনেটটা কি কোনো প্রতিষ্ঠানের মধ্যে নাকি সারা বিশ্বের মধ্যে? বলতো ঘটনাটা ঘটে সারা বিশ্বের কম্পিউটারের মধ্যে, তাই না? হ্যাঁ, এই সম্পর্কটা তোমার সাথে আমার কম্পিউটার, তার সাথে তার কম্পিউটার, এগুলো। আর ইন্ট্রা মানে হচ্ছে একটা প্রতিষ্ঠানের যে কম্পিউটারগুলো আছে তাদের মধ্যে যোগাযোগটাকে ব্যবহার করতে আমরা বলছি হচ্ছে ইন্ট্রা। মনে করো ব্যাংকে যে ইয়াগুলো কম্পিউটারগুলো থাকে, একটা ব্যাংকের মধ্যেই যে কম্পিউটারগুলো আছে, সেই যে 10টা কম্পিউটার থাকে, ওই কম্পিউটারের মধ্যে কম্পিউটার রিলেশনকে বোঝানো হচ্ছে কি ইন্ট্রা। এটা কিন্তু বাইরের কোনো ব্যাংক, অন্য কোনো ব্যাংকের সাথে না। মনে করো একটা শহরে সোনালী ব্যাংক আছে, রূপালী ব্যাংক আছে, তাই তো? তাহলে সোনালী এবং রূপালী এই দুটার মধ্যে যদি সম্পর্ক গঠন করতে হয় তাহলে কি হবে? ইন্ট্রা না ইন্টার? ইন্টার মিন্স বিটুইন, ওই দুটার মধ্যে, সোনালী এবং রূপালী। আর ইন্ট্রা মানে কি উইদিন মানে কি শুধুমাত্র নিজেদের মধ্যেই, প্রতিষ্ঠানের মধ্যে। তাই বলছে কি স্পেশালি ইন্টার রেফার্স টু সামথিং হ্যাপেনিং বিটুইন ডিফারেন্ট গ্রুপস অর এন্টিটিস। যেমন হচ্ছে মনে করো ইন্টার কলেজ, আমরা বলি না ইন্টার কলেজ কম্পিটিশন। তাহলে ইন্টার কলেজ কম্পিটিশন মানে কি একটা ডিস্ট্রিক্টে মনে করো 5টা কলেজ আছে, তাহলে কি সবাই অংশগ্রহণ করবে তো নাকি এটাতে? জি স্যার। হ্যাঁ, ইন্টার কলেজ যখন হবে, যদি এ বি সি ডি নামে মনে করো নামে 4টা কলেজের স্টুডেন্টরা অংশগ্রহণ করবে, জেলার যতগুলো কলেজ আছে, তাহলে সেটা হচ্ছে ইন্টার কলেজ। ঠিক আছে তো? আর ইন্ট্রা কলেজ হবে কি
কলেজের মধ্যেই, তাই তো? বিভিন্ন হ্যাঁ ডিপার্টমেন্টের কলেজের মধ্যে হতে মধ্যে পারে, হয়তো বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে, ডিপার্টমেন্ট বাংলা এরকম। ডিপার্টমেন্ট, ইংলিশ ডিপার্টমেন্টের সাথে, অর্থনীতি হ্যাঁ ডিপার্টমেন্টের সাথে, এদের মধ্যে হলে পারে এটা। হ্যাঁ, এইটাকে বোঝায়। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার এটা স্যার। ক্লাস 8 এর আইসিটি তে খুব ভালোভাবে বোঝানো ছিল, ইন্ট্রা টপোলজি বিভিন্ন নেটওয়ার্ক হ্যাঁ ওই তো সিস্টেম। টপোলজির কথাই বলছি যে আইসিটিতে এটা মেনলি ভালো করে বোঝানো থাকে। হ্যাঁ, নেটওয়ার্ক টপোলজির যে ব্যাপারটা তুমি যেটা বলছো। আচ্ছা, আর কারো কোনো বিষয়ে সমস্যা আছে? তাহলে যেটা আমি দেখাতে চাচ্ছিলাম আর কি, তো আমি এই যে এখানে ইম্পর্টেন্ট কোথায় হারালাম, হাইরে খুললাম যে এইখানে, এই যে দেখো এখানে লিস্ট করা আছে, ঠিক আছে? এসে রাইটিং থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, তারপর হচ্ছে মেনলি এখানে এই চারটার ভিতরেই থাকে। হ্যাঁ দেখো, রাইটিং প্রসেসে প্যারাগ্রাফ, তারপর হচ্ছে এসে রাইটিং এবং লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, প্রেস রিলিজ, এই কথাটা দেখো, নোটিস রাইটিং এবং মেমো রাইটিং। এই কোর্স, এই যে এখানে সাল তারিখ দেওয়া আছে, এইগুলোই মেনলি তোমাদের পরীক্ষাতে আসার মতো কোশ্চেনগুলো এখানে দিয়ে দিয়েছি। হ্যাঁ, ফার্স্ট ইয়ারের সাথে পুরোটা লিঙ্ক আছে। এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যেমন এখানে এই যেমন একটা দিয়েছে না, হোয়াট ট্রানজিশন মার্কার ইউজ ইন অল্টারনেটিভ অ্যাপ্রোচিং রাইটিং, অল্টারনেটিভ বিকল্প, হ্যাঁ বিপরীত, কনটেক্সট মডুলেটর কি, এখানে কোশ্চেনগুলো দিয়েছি যা ফার্স্ট ইয়ারের সাথে লিঙ্ক আছে। তাহলে এই শিটটা আমি দিয়ে দিব, তোমরা ফার্স্ট ইয়ারের কোশ্চেনের আনসারগুলোর সাথে আনসারগুলো পড়ে নিবা, ঠিক আছে? তো আমি আনসারগুলো আর এখানে আলাদা করে লিখে দিই না, ওটা বরং ফার্স্ট ইয়ারের সাথে তোমরা লিঙ্ক করে পড়ে নিবা, ঠিক আছে? এটাও আমি আজকে শেয়ার করে দিব, আপডেট করে নিয়ে কোশ্চেনগুলো। আচ্ছা, তাহলে এই হলো আমাদের শিটগুলো তো নাই, আমি ফার্স্ট আবার দিয়ে ইয়ারের দিব, শিটগুলো আমি তো বলছি আবার দিয়ে দিব, টেনশন নিও না। আমি আবার তোমাদের এই সেকেন্ড ইয়ারের এই যে গুগল ক্লাসরুমের যে ফোল্ডারটা করা আছে তোমাদের, এই জায়গায় কি নামে ফোল্ডারটা আছে বলো তো? রাইটিং 1 নামে নাকি? রাইটিং 1, এই যে পার্ট এ এর রাইটিং 1 নামে যে ফোল্ডার আছে, এই ফোল্ডারেই আমি সব দিয়ে দিব। এখানে যেমন অলরেডি ব্রিফ কোশ্চেন আনসার, ইন্ট্রোডাকশন টু রাইটিং প্রসেস দেওয়া হয়েছে, তারপরে ব্রিফ কোশ্চেন আনসার ওগুলো আপডেট করানো নাই বলে একবার আমি দিয়ে দিব। তো তোমাদের কাজ হবে এখন এই সবগুলো যে কয়টা পড়ালাম, এই সবগুলো একবার একটু রিভিশন দিয়ে নেওয়া, ওটা আমি কালকের মধ্যেই সবগুলো তোমাদেরকে দিয়ে দিব। তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে আগামী ক্লাসে আমরা আলোচনা করব। তারপরে আমরা আগামী ক্লাস থেকে আমরা মেনলি হিস্ট্রিতে চলে যাব, ঠিক আছে? হিস্ট্রিতে। আচ্ছা, হ্যাঁ বলো। স্যার আমার কলেজে না আমার একটা স্যারে আমাদেরকে বৃহস্পতিবারে পরীক্ষা নেবে এবং এটা একেবারে নোটিশ দিয়ে দিছে যে 20 জন উপস্থিত ছিল, যদি তারা বৃহস্পতিবারের মানে পরীক্ষাতে অ্যাটেন্ড না করে তাহলে তাদেরকে ইন কোর্সে পাসও দেওয়া হবে না। একদম সিরিয়াস হয়ে গেছে স্যার। এখন স্যার যে দুইটার উপর আমাদের পরীক্ষা নেবে, ওই দুটো প্রশ্ন আমার কাছে উত্তর নেই, এবং যদি উত্তর যদি আমি লিখতে যাই তাহলে আমার মানে বই অনেকগুলো পড়তে হবে, আমি আগাও বুঝি না মাথাও বুঝি না। এখন কি করবো স্যার? এখন কলেজের সাথে তো আমি কিছু বলতে পারবো না, কলেজ তো একদিন ক্লাস নিয়ে পরের দিন পরীক্ষা নিতে পারে। হ্যাঁ, কলেজের সাথে কেন আমার চলতে হবে বলো? হিস্ট্রি থেকে। এখন তোমার যে পরীক্ষার বিষয়টা আছে সেগুলো কোন সাবজেক্টে? স্যার এই যে এটা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, নিউ ক্লাসিক্যাল পিরিয়ড মেবি। একবার নিউ ক্লাসিক্যাল চলে গেছে, ও তো মিডল পর্যায়ের, তার মানে আগেরগুলো সব পড়ানো শেষ। হ্যাঁ স্যার পড়াই না না স্যার, এক এক টিচারে এক এক চ্যাপ্টার। হ্যাঁ, তাহলে তো আরো সমস্যা, যদি এক এক টিচার যদি এক একটা এজ নেয় তাহলে তো একসাথেই তো সব এজ চলবে। তোমাকে আমি এক সপ্তাহের ভিতর সব এজ পড়া দিতে পারবো? স্যার দুইটা প্রশ্ন আমি কিছু বুঝতেছি না। তো ওই প্রশ্নগুলো কি কি বলবা, যদি আমার কাছে থাকে আমি দিবনি উত্তরটা, ঠিক আছে? স্যার খাতায় লেখা। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে রাত 10টার পরে দিও। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আর আমাদের কলেজেও একই সমস্যা স্যার, এক একজনে এক একটা বই পড়ায় স্যার, অনেকগুলা। না ওই জন্য তো কলেজের বিষয় নিয়ে তো আমি ভাবতে গেলে আমার চলবে না, তাহলে আমি মাথা খারাপ হয়ে যাবে একদিন। যারা সমস্যা তারা চ্যাট জিপিটি ইউজ করলেই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেটা যেভাবে হোক সংগ্রহ করে নিয়ে কাজটা করবা, তাহলেই হবে। আচ্ছা, তো ঠিক আছে সবাই, তাহলে আজকে পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকো। তো আগামী ক্লাসে আবার হিস্ট্রি শুরু করবো। বাই। জি স্যার, আসসালামু আলাইকুম। কেউ কিছু